হ্যালো বন্ধুরা, রসায়ন সূত্রে তোমাদের স্বাগত জানাই। ধরো তোমরা অন্ধকারের রাস্তা দিয়ে যাচ্ছ, তোমাদের মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেল। কখনো ভেবেছো যে এই মোবাইলের চার্জটা কিভাবে হয়, বা লোহার কড়াইয়ে মরিচা কিভাবে ধরে? আসলে কিছুই না, এটা হলো রেডক্স রিঅ্যাকশনের জাদু। রেডক্স রিঅ্যাকশন মানে কি? যে রিডক্স মানে রিডাকশন অ্যান্ড অক্সিডেশন একসাথে হবে। এবার ধরো যে কোনো রিঅ্যাকশানে কেউ একটা ইলেকট্রন, কোনো মেটেরিয়াল বা কোনো মেটাল কী হলো, একটা ইলেকট্রন ছাড়লো আর আরেকজন সেটা গ্রহণ করলো। এটাই হলো সিম্পলি রেডক্স রিঅ্যাকশন। আচ্ছা, আমরা আজ কি পড়বো? আজ আমরা পড়বো যে রেডক্স রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশনে কী কী দেখবো? যে আমরা কোনো মেটেরিয়াল বা কোনো এলিমেন্টের যে অক্সিডেশন নাম্বার সেটা দেখবো। তার মানে টাইট্রেশন কীভাবে হয় সেটা দেখবো। আরও আমরা অক্সিডেন্ট কাকে বলি, রিডাক্টেন্ট কাকে বলি, কীভাবে সেগুলো কাজ করে সেগুলো আমরা আজকে দেখব। আমি একটা জিনিস বলি যে তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে শেয়ার করো। ওকে, আর এটা আমি কি করব, রেডক্সের একটা তোমার আলাদা প্লেলিস্ট থাকবে, সেখানে তোমরা পেয়ে যাবে। সেখানে নেক্সট আমি যে ভিডিওটা এরপর দেবো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে 10 ইয়ার্স চলে সেই 10 ইয়ার্স দেবো। WBJE যে 10 ইয়ার্স কোশ্চেন সলিউশন থাকে সেটা আমরা এর উপর আলোচনা করব। চলো শুরু করা যাক রেডক্স রিঅ্যাকশনের এই যাত্রা। সো রেডক্স রিঅ্যাকশনে আমরা তাহলে আজ কি কি দেখব? রেডক্স রিঅ্যাকশনে আমরা যে যে জিনিসগুলো, প্রথমত আমরা এক মিনিট, প্রথমত আমরা আইডিয়া নেব অক্সিডেশন নাম্বার। আইডিয়া নেব অক্সিডেশন নাম্বারের কিছু এক্সাম্পল দেখব, কীভাবে এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কী করে আমরা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করব। 2 নম্বর আমরা যেটা করব সেটা হচ্ছে সাম ইন্ডিভিজুয়াল মলিকুলের অক্সিডেশন নাম্বার আমরা ক্যালকুলেশন করব। 2 নম্বর হচ্ছে আমরা যেটা নিয়ে করব নর্মালিটি আমরা কীভাবে ক্যালকুলেশন করব। আর নর্মালিটি ক্যালকুলেশনের জন্য আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট বা গ্রাম ইকুইভ্যালেন্টের সাথে আমরা এন ফ্যাক্টর কীভাবে রিলেট করব। আবার এন ফ্যাক্টর কীভাবে আমরা ক্যালকুলেশন করব। একটা যখন এন ফ্যাক্টর আমরা কী করব, এন ফ্যাক্টর বিভিন্ন অ্যাসিডের ক্ষেত্রে এক ধরনের হয়, বেসের জন্য এক ধরনের হয়, আমরা সেগুলো দেখব। প্লাস কি দেখব, আমরা কিছু স্পেসিফিক এর ক্ষেত্রে, যেমন একটা সেন্ট্রাল অ্যাটম একটা হলে সেটা যদি আইদার অক্সিডেশন আইদার রিডাকশানে যায় তাহলে তার এন ফ্যাক্টর কী হবে। আবার যদি সেন্ট্রাল অ্যাটম দুটো হয়, সেটা আইদার অক্সিডেশন আইদার রিডাকশান গেলে তাহলে আমরা সেটার ক্ষেত্রে কী করব। 3 নম্বর, যদি দুটোই একটাই সেন্ট্রাল অ্যাটম অক্সিডেশন অ্যান্ড রিডাকশান দুটোই যদি পাঠ করে, মানে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনটা আমরা পড়ব। এরপর আমরা কি আসবো, এরপর আমরা 3 নম্বর পয়েন্টে যাব টাইট্রেশনে আমরা টাইট্রেশন কীভাবে করবো, ওর প্রবলেমগুলো কীভাবে সলভ করব, এগুলো আমরা করব। তারপর কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে আমরা এটা শেষ করব। চলো শুরু করা যাক। ফার্স্ট আসছে অক্সিডেশন নাম্বার, কনসেপ্ট অফ অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বারটা কি? এটা কিছুই না, এটা হচ্ছে একটা রিয়েল অর ইমাজিনারি চার্জ অফ এ মলিকুল, অফ এ অ্যাটম ইন মলিকুল, ঠিক আছে, অফ এ অ্যাটম ইন মলিকুল। তাহলে বোঝা গেল যে একটা মলিকুলের ভেতর একটা অ্যাটম, এক বা একাধিক অ্যাটম থাকে, তার ভেতর প্রতিটা অ্যাটমের যে রিয়েল বা ইমাজিনারি যে চার্জটা থাকে সেটা। আমি এক্সাম্পলের জন্য যেটা বলবো, ধরো HCl যদি হয় তাহলে এইচের উপর আমার কি হচ্ছে,
একটা পজিটিভ চার্জ থাকছে আর Cl এর মাইনাস নেগেটিভ চার্জ, কারণ কি এটা ইলেকট্রোনেগেটিভ, তাহলে এ কী করে ইলেকট্রনকে নিজে দিয়ে পুল করে নেবে, তাহলে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ। তা আমরা এখানেই যদি আমি দেখি হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার আমরা ON দিয়ে ডিনোট করলাম, তাহলে হচ্ছে +1, আর Cl এর জন্য অক্সিডেশন নাম্বার হয়ে গেল -1। সিমিলারলি আমি যদি ওয়াটারের ক্ষেত্রে নেই, ওয়াটারের ক্ষেত্রে তাহলে কি হবে দেখো, ওয়াটার, তাহলে এর ক্ষেত্রে আমি কি বলবো -2, আর এখানে +1 আর +1। হ্যাঁ, এখানে তাহলে কি হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে +1 আর অক্সিজেনের জন্য অক্সিডেশন নাম্বার হয়ে গেল -2। কিন্তু আমি কীভাবে এটা বললাম যে এটা হচ্ছে -1, এটা -2 আর এগুলো +1 কীভাবে আমি এটা ক্যালকুলেশন করলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার অফ ব্রেক, মানে কটা বন্ড ব্রেক করছে সেটার উপর ডিপেন্ড করছে। আমরা এখানে একটা জন, মানে তাহলে এর জন্য আমার +1 আর -1, আর এখানে একটা বন্ড ব্রেক করছে +1 আর -1, এটা টোটাল মিলে -2 হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি নাম্বার অফ ব্রেকিং অফ বন্ড, মানে কটা বন্ড ব্রেক করলো সেটার উপর ডিপেন্ড করছে কতগুলো হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অক্সিডেশন হাইড্রোজেনের আমরা +1 নিচ্ছি, তাহলে কি সবসময়ই হাইড্রোজেনের +1 হয়, বা আমরা ক্লোরিনের -1 নিচ্ছি, এটা কি সবসময়ই -1 হয়? তাহলে এটার জন্য আমাদেরকে কিছু রুল মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, রুলগুলোতে আসি, তাহলে রুলগুলো কি কি রয়েছে। এই যে ফর মানে অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেনের ক্ষেত্রে ইউজুয়ালি কি হয়, ইউজুয়ালি আমরা যেটা পাই সেটা হচ্ছে +1, কিন্তু আমরা যখন মেটাল হাইড্রাইড নেবো, মেটাল হাইড্রাইড, আচ্ছা এম যখন আমার কি হচ্ছে অ্যালকালি মেটাল হচ্ছে, অ্যালকালি মেটাল और অ্যালকালি আর্থ মেটাল, অ্যালকালি আর্থ মেটাল হচ্ছে যখন, তখন হচ্ছে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার, এটা মনে রাখবে, হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার -1 হবে, ঠিক আছে, +1 আর হবে না। যেমন সোডিয়াম হাইড্রাইড, ঠিক আছে, এর ক্ষেত্রে কি হচ্ছে -1 হবে, ঠিক আছে। তাহলে একটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হলো যে হাইড্রোজেনের হবে +1 হয় আর -1 হয় মেটাল হাইড্রাইডের ক্ষেত্রে। নেক্সট অক্সিজেন। আচ্ছা, অক্সিজেনের জেনারেলি কি আমরা দেখে এলাম -2 অক্সিজেনের, তাহলে ইউজুয়ালি যেটা হয়, এক মিনিট, অক্সিজেনের ক্ষেত্রে ইউজুয়ালি যেটা হয় অক্সিজেন -2, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে তুমি আরও দেখতে হবে, মানে আরও অক্সিডেশন নাম্বার থাকে। আমি যদি সুপার অক্সাইড নিই, ধরো আমি প্রথমে পার অক্সাইড, 1 নম্বর পয়েন্টে আমি যদি যাই, পার অক্সাইডের ক্ষেত্রে কি হয় O2 আর এর ক্ষেত্রে যেটা হয় অক্সিডেশন নাম্বার সেটা হবে -1। কীভাবে হচ্ছে, ও এ দেখো, ও আর ও, ঠিক আছে। এবার 2 আমি যদি এখানে ও, এটাকে আমি এক্স 2 তাহলে এক্স নিলে, তাহলে 2x1 হচ্ছে -2 আর x1 হচ্ছে -1। আচ্ছা, 2 নম্বরে আছে সুপার অক্সাইডে দেখবে O2-1, তাহলে এর ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার একইভাবে ক্যালকুলেশন করলে আসবে হাফ, -1। 3 নম্বর দেখবে আমার ওজোনাইডের ক্ষেত্রে সাপোজ KO3, ওজোনাইড মানে এটা অক্সিডেশন নাম্বার হয়ে যাবে -3, তো ক্যালকুলেশন করবে, দেখতে হবে। 4 নম্বরে আসবে দেখবে প্লাস, তোমার হচ্ছে এর ক্ষেত্রে O2F2 নাও, O2F2 ক্ষেত্রে অক্সিজেন নাম্বার কি হয়ে যাবে +1, ভেরি ইন্টারেস্টিং, এখানে +1। 5 নম্বরে যদি যাই OF2, অক্সিডেশন নাম্বার এখানে কত +2। 6 নম্বর যদি আমি যাই, আমি একটা কমপ্লেক্স বলছি O2SF6, ঠিক আছে, এটা যদি হয় এখানে অক্সিডেশন নাম্বার হয়ে যাবে +1/2। তোমাকে এই প্রতিটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, তা তোমাকে মাথায় রাখতে হবে। পরীক্ষার খাতায় এই এক্সাম্পলগুলোই দিয়ে দেবে, O2F2, OF2, O2ASF6, এটা দিয়ে দেবে। তার ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার তোমাকে এটা জানতে হবে, তবেই তোমরা পরীক্ষার হলে গিয়ে বলতে পারবে।
যেগুলো ক্যালকুলেশন করার কথা ক্যালকুলেশন করে পেয়ে যাবে, আমি সেগুলো তোমাকে পরে বলে দিচ্ছি ক্যালকুলেশন কীভাবে করবে। কিছু ইন্ডিভিজুয়াল মলিকুল মনে রাখতে হবে, সেগুলোও আমি বলে দেবো। আর এইগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? সুতরাং এগুলো যদি না পড়ে যাও তাহলে তোমরা এটা সলিউশন করতে পারবে না। অক্সিডেশন নাম্বার অফ হ্যালোজেন, হ্যালোজেনের জেনারেলি কি হয়, ইউজুয়ালি হ্যালোজেনের ভ্যারি করে -1 থেকে -1 টু -7 ভ্যারি করে, কিন্তু আমাদের একটা এক্সেপশন মনে রাখতে হবে, যে এক্সেপশন হচ্ছে ফ্লোরিন। সব মলিকুলে অলওয়েজ কি হবে, -1 হবে। ওকে, এটা ইম্পর্টেন্ট, বোঝা গেল ফ্লোরিনের ক্ষেত্রে। আচ্ছা, এবার কিছু দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। দুটো, এটা মনে রাখার আগে অক্সিডেশন নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডটা করার আগে আমি দুটো জিনিস আমি বলে রাখি, যে অক্সিডেশন, 1 নম্বর পয়েন্ট, অক্সিডেশন নাম্বার অফ এ মলিকুল, অক্সিডেশন নাম্বার অফ এলিমেন্টাল স্টেট, elemental state of molecule is 0। মানে আমি কি বলতে চাইলাম, যে সাপোজ আমার এলিমেন্টাল স্টেটে রয়েছে ফসফরাস, সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, এর ক্ষেত্রে সব হচ্ছে 0 হবে, এরা সব 0, এলিমেন্টাল স্টেট মানে 0। 2 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে, যে সাম অফ তোমার অক্সিডেশন নাম্বার ইন এ মলিকুল, মলিকুলটা কি, নিউট্রাল মলিকুল ইজ 0। মানে আমি বলছি সাপোজ H2SO4, এর টোটাল যে অক্সিডেশন নাম্বারের যোগ এটা হচ্ছে 0 হবে। HCl, এর টোটাল যে মলিকুল হচ্ছে 0 হবে। আর যদি ধরো আমি কি হচ্ছে সাম অফ অক্সিডেশন নাম্বার ইন আয়ন, আয়নের যদি আমি নেই তাহলে কি করতে হবে, সাম কি হবে, ইজ চার্জ অফ আয়ন। মানে আমি কি বলতে চাইলাম, যে SO4 2- সাপোজ, তাহলে এক্ষেত্রে এস আর ও এর যে অক্সিডেশনের সাবমিশনটা হবে সেটার টোটাল অক্সিডেশন নাম্বার সমান হচ্ছে -1, এই -2, বুঝে গেল? এই যে চার্জটা, এই চার্জটা হবে। এই রুলটাকে, থামলেনটাকে আমাকে মনে রাখতে হবে। ওকে, থাম রুল এগুলো। আচ্ছা, তাহলে বোঝা গেল যে আমরা যখন এলিমেন্টাল স্টেটে থাকবে নাইট্রোজেন, অক্সিজেন সব আমাদের 0 হবে। H2SO4 যখন তার নিউট্রাল স্টেটে থাকবে তখন H2SO4 কি হচ্ছে, মানে টোটাল যে মলিকুলটার যে মানে অক্সিডেশন নাম্বার সেটা 0 হবে। তার সংযোগ, এইটা হাইড্রোজেন, সালফার, অক্সিজেন সংযোগ করবে তখন 0 হবে। সাম অফ কি হচ্ছে অক্সিডেশন নাম্বার আয়নস, মানে এই যে সালফার, অক্সিজেন এদের যখন আমি যোগ করবো তার আয়নের যে চার্জটা থাকবে সেটা আমরা এখানে পুট করবো। এবার দেখো কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে তোমরা যদি দেখো যে কোভ্যালেন্ট বন্ডের অক্সিডেশন নাম্বার কী হবে, আর দু ধরনের কেস হতে পারে, আমি একটু পরে নেক্সট পেজে দেখছি। তাহলে কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ড কীরকম হয়, কোভ্যালেন্ট বন্ড দুটো হতে পারে। 1 নম্বর কেস কি হয়, এ মানে ইলেকট্রোনেগেটিভিটি, মানে দুজনের, মানে দুটোই সমান, মানে A = A, সেটা যদি হয় তাহলে এখানে কোনো চার্জ নেই, তাহলে আমরা এটা 0 0 ধরবো, ঠিক আছে? সেক্ষেত্রে 0 হবে। 2 নম্বর কেস কি হতে পারে, AB হতে পারে। এক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি আমার কি হচ্ছে, আমি ধরলাম যে বি এর বেশি, তাহলে কি হচ্ছে ইলেকট্রনকে পুল করে নেবে, তখন সেক্ষেত্রে -1 আর +1 হবে, ঠিক আছে? মানে এটা যে বন্ডটা যদি আমি ব্রেক করি, আর যদি এরকম হয় যে ডবল বন্ড বি হয় তাহলে সেক্ষেত্রে একটা বন্ড, এই দুটো বন্ড, তাহলে সেক্ষেত্রে -2 আর +2, বোঝা গেল? তাহলে অক্সিডেশন নাম্বার এ অ্যান্ড বি হয়ে যাবে -2। আচ্ছা, যদি আমার হয় ট্রিপল বন্ড হয়, যদি আমার ট্রিপল বন্ড হয় তাহলে এই একটা বন্ড ব্রেক, এই একটা বন্ড ব্রেক, এই একটা বন্ড ব্রেক, তাহলে সেক্ষেত্রে আমার অক্সিডেশন নম্বর এ -3 অ্যান্ড প্লাস।
+3 বোঝা গেল যে এ আর বি এর এ হচ্ছে +3 অ্যান্ড -3, তাহলে বোঝা গেল যে যটা বন্ড ব্রেক করবে আমার তটা এ হবে। আচ্ছা, এরপর যদি আমি আসি কোঅর্ডিনেট বন্ড, এই যে কোঅর্ডিনেট, যদি কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে দেখা যায়, সাপোজ আমার এ এইভাবে তৈরি হচ্ছে, আমার এরকম কোনো মলিকুল, তাহলে সেক্ষেত্রে আমি এখানে কি রয়েছে বি গ্রেটার দেন এ ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে কি হচ্ছে এখানে বন্ড ব্রেক হচ্ছে এই একটা বন্ড ব্রেক, এই একটা বন্ড ব্রেক, তাহলে দুটো হবে। ঠিক আছে, আমরা কি দেখলাম যে সবসময় কোঅর্ডিনেট বন্ড যেটা রয়েছে, কোঅর্ডিনেট বন্ডকে ক্যালকুলেশন করবো না, মানে কোঅর্ডিনেট বন্ডকে আমরা নেব না, বোঝা গেল। তাই আমি একটা উদাহরণ দিই, যদি আমি HNC যদি আইসোসায়ানাইড নেই, তাহলে এটা কি হয়, এটা জেনারেলি এইভাবে হয়, তাহলে একটা দুটো মানে -2 নয় সরি +2 কার্বনের প্লাস -2, আর এই বন্ডটার জন্য আরেকটা -2 +1 টোটাল। হ্যাঁ, নাইট্রোজেনের উপর তাহলে হচ্ছে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার হয়ে গেল 3, আর হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হয়ে গেল +1, আর কার্বনের অক্সিডেশন নাম্বার হয়ে গেল +2। তাহলে বোঝা গেল আমরা কোথায় কীভাবে করব, কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে কীভাবে করব, কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কীভাবে করব। তাহলে ক্লিয়ার। তাহলে আমরা কি করলাম, আমরা যে জিনিসগুলো অক্সিডেশন নাম্বার কাকে বলে জেনে নিলাম, তারপর কি করলাম হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়, স্পেশাল কেস কী কী রয়েছে, অক্সিজেনের ক্ষেত্রে স্পেশাল কেস কী কী রয়েছে, ক্লোরিনের ক্ষেত্রে কী রয়েছে, ঠিক আছে, আমরা এগুলো জেনে নিলাম। এরপর আমরা কি কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে আর কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কীভাবে আমরা ক্যালকুলেশন করবো অক্সিডেশন নাম্বার, সেটা আমরা জেনে নিলাম। এবার কিভাবে আমরা একটা বড় বড় কমপ্লেক্স মলিকুল থেকে কীভাবে ওর অক্সিডেশন নাম্বারগুলো বের করবো, সাপোজ H2SO4 রয়েছে, আমি এসের কীভাবে বের করবো, সালফারের কী করে মানে এসের কীভাবে বের করবো, অক্সিজেনের কীভাবে বের করবো, হাইড্রোজেনের কীভাবে ক্যালকুলেশন করবো, সেগুলো আমরা দেখবো। আচ্ছা, তার জন্য আমি কিছু এক্সাম্পল নিয়ে নিয়েছি, এগুলোই কিন্তু পরীক্ষা এসেছিলাম সেখান থেকেই নিয়েছি। এবার দেখো আমরা কীভাবে ক্যালকুলেশন করবো। আমরা যখন KClO3 দেওয়া রয়েছে, আমরা যখন ক্যালকুলেশন করবো, আমরা আন্ডারলাইনগুলোর কী বলছে, ফাইন্ড দ্য এভারেজ অক্সিডেশন নাম্বার আন্ডারলাইন, ঠিক আছে, আন্ডারলাইন যেগুলো রয়েছে, আমি যে এখানে Cl এর উপর আমি যেটা আন্ডারলাইন থাকবে সেটাকে X ধরে নেব। তাহলে কে কি হয়, +1 হয়, তাহলে Cl এর ক্ষেত্রে আমার X ধরেছি। আচ্ছা, অক্সিজেনের কটা রয়েছে, 3টে রয়েছে, আর কি ইন্টু তোমার হচ্ছে অক্সিজেন কত, -2, টোটাল মলিকুলের সাম অফ অক্সিডেশন নাম্বার কি হয় 0, নিউট্রাল মলিকুলের ক্ষেত্রে, তাহলে 0 দিলাম। তাহলে কি হলো, X আর এটা 1 প্লাস, আর এখানে হচ্ছে -6 = 0, আর X = কি আসছে এখানে -5, এদিকে এলে +5, তাহলে আমার এটাই হচ্ছে X হচ্ছে আনসার। Cl এর এখানে +5 স্টেটে রয়েছে। এখানে সিমিলারলি আমি আরেকটা দেখবো ভালোভাবে, এটা আমি X ধরে নিলাম, তাহলে 0.94X, আর অক্সিজেনের -2, আর পুরোটা নিউট্রাল রয়েছে, তাহলে 0, তাহলে X = হচ্ছে 2/0.94। এটা ক্যালকুলেশন করবে যা আসবে, এটা হচ্ছে আনসার। এখানে এটা X নেব, তাহলে এখানে দেখো এটা কেমন হচ্ছে 4X, আর কি হচ্ছে -2 × 6 ইকুয়ালস টু, দেখো আয়নের চার্জটা হবে সাম অফ অক্সিডেশন নাম্বার, কি হবে আয়নের ক্ষেত্রে কি হচ্ছে চার্জটা = 4, তাহলে চার্জ, তাহলে 4X = এখানে 12, আর 12টা যখন এদিকে চলে যাবে 10 হয়ে যাবে, তাহলে X হয়ে যাবে তোমার 10/4 মানে 5/2, এটাই হচ্ছে আনসার। সিমিলারলি আমি যদি এটা X ধরে নিই, সোডিয়ামের কি হয় +1, সোডিয়ামের +1 × 2, তারপর সালফার 2X, আর অক্সিজেনের -2 × 3 = 0, তাহলে কি আসছে 2X সমান আসছে এখানে -6 আর এখানে +2, তাহলে 4, X সমান আসছে 2, এটা আছে।
এই ক্ষেত্রে আই যদি আমি এক্স ধরি তাহলে এখানে আমি একদম বসিয়ে নিচ্ছি, +5 হয়ে যাবে। হাইড্রোজেনের 1, তাহলে এক্ষেত্রে এক্স আর অক্সিজেনের হচ্ছে 6×2 = 12, মানে -12 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু +7। নেক্সট কোবাল্টের ক্ষেত্রে আমি এক্স ধরে নিলাম, তাহলে এক্স প্লাস, আচ্ছা এখানে অ্যামোনিয়া আর ওয়াটার নিউট্রাল মলিকুল, তাহলে 0 হবে, 0 × 4 প্লাস 1 ইন 0 × 1 প্লাস হচ্ছে সিএল এর হচ্ছে -1। আচ্ছা তোমার হচ্ছে SO4 এর 2 মাইনাস, H2SO4 যেমন হয় সেরকম 2 মাইনাস এটা, তাহলে হচ্ছে -2, তাহলে নিচে দিয়ে ইকুয়ালস টু 0, তাহলে কি হচ্ছে এক্স, এখানে এটা 0 এটা 0, -1 আর -2 -3 +3 যাচ্ছে, কোবাল্ট হচ্ছে +3 স্টেটে রয়েছে। নেক্সট আচ্ছা কপারের তাহলে আমি এক্স ধরে, আমাদেরকে মনে রাখবে ইটারবিয়ামের হচ্ছে +3 হয় আর বেরিয়ামের হচ্ছে +2 হয়, তাহলে কি হচ্ছে +3 আর 2 2 4 +4, এখানে +x আর -14, 7 2 14 0, তাহলে কি আসছে x সমান হচ্ছে +7। আচ্ছা x ধরে নেবো এখানে, তাহলে +1 + 3x = 0, x = -1/3। আচ্ছা এখানে x ধরে নেব, তাহলে এর ক্ষেত্রে আমরা H2SO4 যেভাবে ক্যালকুলেশন করি, H2SO4 এর কি হয়, H2 এখানে থাকলেই তো হতো, এটা লাইক H2SO4, তাহলে এটা দেখলে বুঝতে পারো H কি হচ্ছে +2 হতো, তাহলে সিমিলারলি এটা 2 হবে +2, আর এটা হচ্ছে আমরা x ধরে নেব, আর 4 2 8, 8 = 0, তাহলে x = +6। ওকে, এটা আনসার। এবার এর ক্ষেত্রে দেখো দুটোতে আমাকে ক্যালকুলেশন করতে, আমি যদি লাইক NH4OH নিই তাহলে কি হচ্ছে, এইটা পুরোটা হচ্ছে -1, তাহলে আমি যদি এটা x নেই তাহলে x প্লাস হচ্ছে 4 ইকুয়ালস টু -1 -1, তাহলে x ইকুয়ালস টু -5, বোঝা গেল। আর যদি আমি এটা HNO3 লাইক বা এটা কি হলো, তাহলে আমার এটা আমরা y ধরলাম, তাহলে x আমার এসছে -5 +4, এটা আমরা +y ধরলাম, আর 3 2 6 -6 ইকুয়ালস টু 0, তাহলে আমরা কি পাচ্ছি -1 আর -7, তাহলে y ইকুয়ালস টু হচ্ছে +7, বুঝা গেল। তাহলে এই হচ্ছে দুটো আনসার। আয়রনের ক্ষেত্রে আমরা x ধরে নিলাম, তাহলে x, আচ্ছা আমরা HCN যদি নিই, HCN লাইক HCN যদি আমি করি তাহলে CN এর -1 হয়, তাহলে 6 1 × 6 6টা রয়েছে ইকুয়ালস টু আমরা 4টা নেব, আয়রনের ক্ষেত্রে -4, তাহলে x ইকুয়ালস টু আমরা কি হলো +2, এটা হচ্ছে আনসার। তাহলে বোঝা গেল আমরা তো এখান থেকে যেগুলো দেখলাম যে আমার কিভাবে আমি অক্সিডেশন নাম্বারগুলো ক্যালকুলেশন করছি, ঠিক আছে, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু ইন্ডিভিজুয়াল মলিকুল রয়েছে কি হচ্ছে যাদের আমাকে স্ট্রাকচারই মনে রাখতে হবে, তবেই আমি তাদেরকে ক্যালকুলেশন করতে পারবো। এগুলো খুব লিমিটেড রয়েছে, তো যে কোটা রয়েছে সবগুলোই আমাকে একদম ভালো করে পরীক্ষা দেওয়ার আগে আমাকে প্র্যাকটিস করে যেতে হবে। তার জন্য দেখো কীভাবে বলছি, একটা ইন্ডিভিজুয়াল মলিকুল বলছি, CrO5। CrO5 এর স্ট্রাকচার তো সবাই জানে, একটা বাটারফ্লাই স্ট্রাকচার। কীরকম বাটারফ্লাই দেখো, ক্রোমিয়াম এখানে ও, এখানে ও ও ও, এটা হচ্ছে 1, আর হচ্ছে ও ও ও বন্ড, আর এই আছে বাটারফ্লাই। এই তো দেখো এটা করে দিলে বাটারফ্লাই হয়ে গেল, তাহলে বোঝা গেল। তাহলে এটা এবার আমি কি বলছি, নাম্বার অফ বন্ড ব্রেক করব, এখানে দুটো বন্ড বেরোচ্ছে, তাহলে এটা -2 আর তার জন্য হচ্ছে +2। এক্ষেত্রে একটা বন্ড ব্রেক করব, এই বন্ডটা -1 +1, তবে কেউ ভুলেও এটা ব্রেক করবে না, এটা পারক্সাইড বন্ড এটা ব্রেক করে না, যেহেতু কারণ কি সিমিলার অ্যাটম রয়েছে, অক্সিজেন অক্সিজেন রয়েছে, আমরা কখনোই ব্রেক করব না, এটা একই ধরনের। এটা যেমন ক্রোমিয়াম আর এ রয়েছে তখন আমি এটা ব্রেক করব,
এটা +1, এটা হচ্ছে -1, -1 +1। এই বন্ডটার জন্য কি হচ্ছে, সরি, -1 -1 আর +1। তাহলে কি দাঁড়ালো দেখো, যে অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম কি দাঁড়াচ্ছে, তাহলে 2 3 4 5 6, তাহলে দাঁড়ালো +6। তাহলে অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন দুটো আসছে, একটা -1 আসছে আর আছে -2 আসছে, এখানে 2 আর এখানে এগুলো সব 1। আর কি থাকছে, যে পারক্সাইড লিঙ্কেজ কোটা হচ্ছে আমার, হচ্ছে দুটো পারক্সাইড লিঙ্কেজ। বোঝা গেল? আমরা পরে আসি কিভাবে কোনো মলিকুলের ভিতর পারক্সাইড লিঙ্কেজ আছে কিনা বুঝবো, বা থাকলেও কতগুলো থাকবে সেগুলো আমরা বুঝবো। আপাতত এই স্ট্রাকচারগুলো মনে রাখো এটা, ঠিক আছে? কিছু ইন্ডিভিজুয়াল মলিকুল আমরা জেনে নিই। নেক্সট হচ্ছে BrO3 ক্ষেত্রে এবারে সিমেট্রিক্যাল স্ট্রাকচার হয়। Br ডবল বন্ড ও ডবল বন্ড ও ডবল বন্ড ও ডবল বন্ড, এই ডবল বন্ড ও ডবল বন্ড ও। আর তাহলে কি হলো, 6টা, 3 3 6, তাহলে আর দুটো থাকলো বন্ড। আমরা দেখো এই বন্ড বিআর একই সেম মলিকুল, আমরা এই বন্ড ব্রেক করবো না, এই বন্ডগুলো ব্রেক করবো। এর জন্য -2 +2 -2 +2 -2 +2। সিমিলারলি এক্ষেত্রেও তাই, -2 +2 -2 +2 -2 +2, এক্ষেত্রেও -2 +2। এই বন্ডটার জন্য হচ্ছে -2 +2। তাহলে দেখো কি এলো, অক্সিডেশন নাম্বার অফ ব্রোমিন কি আসছে, দুটো আসছে আমার অক্সিডেশন নাম্বার অফ ব্রোমিন। এটা হচ্ছে এক্ষেত্রে 2 4 6, +6। আর কি আছে, এটার ক্ষেত্রেও 6 আসছে, এটার ক্ষেত্রে কি আসছে +4। ওকে, অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন হচ্ছে -2। পারক্সাইড লিঙ্কেজ করা রয়েছে, একটাও নেই, ও বন্ড নেই, তাহলে 0। তাহলে বোঝা গেল? নেক্সট দেখি। আচ্ছা, ক্যারোস অ্যাসিড, এটা এখানে একটু ভুল আছে, এটা ক্যারোস অ্যাসিডের ক্ষেত্রে এটা হচ্ছে 5। ওকে, তাহলে ক্যারোস অ্যাসিডের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে তোমার, সালফার স্ট্রাকচারটা আমরা দেখে নিই। সালফার ডবল বন্ড ও ডবল বন্ড ও ও ও এইচ, আর এক্ষেত্রে ও এইচ। এটা 1 2 3 4 5, ঠিক আছে? আর দুটো হাইড্রোজেন। ওকে, নেক্সট এক্ষেত্রে তাহলে কি থাকছে আমার, +1 -1 +1 -1 -2 +2 -2 +2, দুটো বন্ড রয়েছে বলে, আর এক্ষেত্রে -1 প্লাস। তাহলে সালফারের পর কতগুলো এলো, এক্ষেত্রে একটা মাইনাস আর একটা মাইনাস হয়ে যাবে, -1 +1। ওকে, -1। তাহলে দেখো কি এলো আমার, যে অক্সিডেশন নাম্বার অফ সালফার কত আসছে, 2 3 4 5 6। অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন কত আসছে, এইটার -1 আর এগুলো -2, এটাও একটু -2, -1 অ্যান্ড -2। পারক্সাইড লিঙ্কেজ কটা রয়েছে, একটা, এই যে পারক্সাইড লিঙ্কেজ, তাহলে একটা পারক্সাইড লিঙ্কেজ রয়েছে, রাইট? নেক্সট, আচ্ছা, এটা আমরা দেখবো K2CR8। এটার ক্ষেত্রে স্ট্রাকচারটা দেখো, যে ক্রোমিয়াম অক্সিজেন ওকে 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 আর ও ও, বুঝা গেল? এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে।
তাহলে এক্ষেত্রে -1 + 1 -1 + 1 -1 + 1 -1 + 1 -1 + 1, আর এক্ষেত্রে -1 + 1 -1 + 1 -1 + 1। তাহলে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কি দাঁড়ালো? 1 2 3 3 4 5, তাহলে +5। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কি দাঁড়াচ্ছে? -1, সবই -1। আর পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার কি দাঁড়াচ্ছে? +1, সব +1 রয়েছে। আর পিএল বন্ড কতগুলো রয়েছে? এই 1টা 2টো 3টে 4টে রয়েছে, বুঝা গেল? 4টে রয়েছে। নেক্সট, আচ্ছা, কার্বন সাব অক্সাইড এটা কিরকম হয়? এটার ক্ষেত্রে হয়, তোমাকে যেটা মনে রাখতে হবে, সাব অক্সাইডে ও সিমেট্রিক্যাল স্ট্রাকচার, সি ডাবল বন্ড সি, এটা হচ্ছে কার্বন সাব অক্সাইড। এটা কি হয়? এটা হচ্ছে দুটো বন্ড, -2 + 2 -2 + 2, আর এটা যেহেতু সিমিলার এই জন্য 0, তাহলে কি হয়ে গেল যে অক্সিডেশন কার্বনের অক্সিডেশন নাম্বার কি হচ্ছে? +2 and 0, আর অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কি হচ্ছে? -2, বোঝা গেল? নেক্সট, আচ্ছা, এটা দেখো Na2H2O8। Na2H2O8 এর ক্ষেত্রে তোমাকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, এটাই একটা মাত্র এক্সেপশন রয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই এক্সেপশনটা তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এটা কার মতো দেখতে দেখো, আমরা এটাকে বলবো এটা লাইক H2SO4। আচ্ছা, H2SO4 এর ক্ষেত্রে এখানে একটু ভুল রয়েছে, এটা 3 হবে, এটা 3 হবে। হ্যাঁ, এটা লাইক H2SO। যদি আমি ধরো দুটো কেস করতে পারি, আমি যদি কি করছি H2SO4 এর, এই H2SO4 এর আমি যদি হাইড্রোজেন রিপ্লেস উইথ সোডিয়াম যদি করি, তাহলে কি দাঁড়াবে? Na2SO4 দাঁড়াবে। আবার কি করলাম না, ও রিপ্লেস উইথ সালফার, তাহলে কি দাঁড়াবে? Na2H2O3। মানে তাহলে দেখো, আমি যদি H2SO4 এর স্ট্রাকচার জানি, সেখান থেকে আমি এটা ড্র করতে, H2SO4 এর স্ট্রাকচার কি থাকে? যে H2SO থাকে HO, তোমাদের একটু আগে দেখালাম, সালফার ডবল বন্ড ও ও এইচ, এটা হচ্ছে H2SO4। তাহলে এটার ক্ষেত্রেও তাই হবে। দেখো কি হবে যে Na সালফার ও Na, তাহলে 3টে অক্সিজেন হয়ে গেলে এখানে যেটা থাকবে এই সালফার। এখানে যেটা মনে রাখার এক্সেপশন কেস, সেটা হচ্ছে এটা, এই বন্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই সালফার তাহলে কি হবে? 0 হবে হিসাব মতো, কিন্তু এখানে 0 হয় না, এটা হচ্ছে -2 হয়, এটা +2 হয়। এটা মনে রাখতে হবে। কেন হয় আমি তোমাদেরকে একটু বলে দিই। এটা দেখবে যখন তোমরা হাইব্রিডাইজেশন শিখবে, তখন এটা দেখবে sp2 হবে, আর এইটা হবে sp3। আবার তোমরা যেটা জানো যে sp2 এর ইলেকট্রোনেগেটিভিটি মোর দেন sp3, তাহলে কি করবে? ইলেকট্রন পেয়ারকে ও নিজের দিকে টেনে নেবে। তাহলে অ্যাজ এ রেজাল্টটা -2 আর +2। একমাত্র এটার ক্ষেত্রেই একটা এক্সেপশন থাকে, আর কোথাও এক্সেপশন নেই। তাহলে মনে রাখতে হবে এটা -2 +2। তাহলে করে নিই এটা, এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1 +1 -1। এই বন্ডটার জন্য এখানে একটা -1, এই বন্ডটার জন্য +1, কেন? তাহলে -1 +1, তাহলে কি দাঁড়ালো? 2 3 4 5 6, তাহলে হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ সালফার কি হচ্ছে? +6, অক্সিডেশন নাম্বার অফ ও কি হচ্ছে? -2,
আর অক্সিডেশন নাম্বার অফ Na হচ্ছে +1, বোঝা গেল। আর এখানে কোনো পারক্সাইড লিঙ্কে 0 নেই। ক্লিয়ার? নেক্সট, মার্শাল অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে H2H2O8, তাহলে সেক্ষেত্রে আবার স্ট্রাকচারটা কি হবে একবার দেখে নাও। সালফার অ্যান্ড সালফার OH, O অ্যান্ড H, এখানে কি হয় O O, এই যেমন সালফার ডবল বন্ড খাই ডবল বন্ড আছে মার্শাল অ্যাসিডের স্ট্রাকচার 1 2 3 1 2 3 6 7 8। ওকে, অক্সিজেন নাম্বার বোঝা গেছে। তাহলে এক্ষেত্রে দেখো -1 +1 +1 -1 -2 +2 -2 +2 -1 +1 -1 +1 -2 +2 -2 +2 -1 +1। কি দাঁড়ালো আবার দেখো যে অক্সিডেশন নাম্বার অফ সালফার কি আসছে 2 2 4 5 6 +6। অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন এক্ষেত্রে -1, প্রতিটার ক্ষেত্রে -1, আর কি থাকছে এগুলো হচ্ছে -2, টোটাল এখানে -2। নেক্সট, আর পিএল বন্ড কটা রয়েছে? পিএল বন্ড থাকছে সরি 1, একটা থাকছে একটা। নেক্সট, আচ্ছা সোডিয়াম টেট্রাথায়োনেট, এটা সিমিলারলি এর মতো, ঠিক আছে, মার্শাল অ্যাসিডের মতোই কি রয়েছে, মার্শাল অ্যাসিডের কীভাবে রয়েছে আমি যদি দেখি, মার্শাল অ্যাসিডের সংকেত কি H2 H2O8 H2O8। এবার ধরো আমি যদি কি করি হাইড্রোজেন রিপ্লেস উইথ সোডিয়াম, কি আসছে Na2H2O8 আসছে। আবার যদি আমি করি যে অক্সিজেন রিপ্লেস উইথ সালফার, তাহলে কি দাঁড়াবে Na2, তাহলে আগে দুটো ছিল আরো দুটো আসছে 4 হয়ে যাবে, 4 হয়ে যাবে আর 6, মানে কি হচ্ছে তাহলে আমি মার্শাল অ্যাসিডের যদি আমি স্ট্রাকচারটা করি যে HO সালফার ও ও সালফার OH, এটা ছিল, এটা ছিল, তাহলে এটা ছিল। এবার আমাকে কি আমি তাহলে দুটো সালফারকে রিপ্লেস করব, যদি আমি সালফারকে রিপ্লেস করতে চাই তাহলে আমার দেখো কি আসছে, আমার এই অক্সিজেনটাকে আর এই অক্সিজেনটাকে আমি রিপ্লেস করে নেব, এখানে সালফার নেব, সালফার নেব, এখানে সালফার নেব, বাস হয়ে গেল। তাহলে কটা অপশন 1 2 3 1 2 3 মানে 3 3 6, সালফার কটা 1 2 3 4। এবার দেখো তাহলে এক্ষেত্রে গেছে -2 +2 -2 +2, এটা -1 +1, আর এখানে +1 -1, এক্ষেত্রে +1 -1, এই বলটার জন্য হচ্ছে +1 -1, এর -2 +2 -2 +2। এটা ব্রেক করবে না, সেম সালফার সালফার রয়েছে, সেই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে এগুলো 0 থাকছে। তাহলে অক্সিডেশন নাম্বার অফ সালফার কি আসছে, একটা আসছে 0 এগুলোর জন্য, 2 4 5, তাহলে হচ্ছে +5 থাকছে। আর হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন কি থাকছে, অক্সিজেন থাকছে -2, অক্সিডেশন নাম্বার অফ, আচ্ছা আরেকটা জিনিস এখানে রিপ্লেস করা হয়নি, সোডিয়ামগুলোকে রিপ্লেস করা হয়নি, সোডিয়াম
এগুলোর ক্ষেত্রে এগুলো সব সোডিয়াম হলো, এটা সোডিয়াম। ওকে, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কি আসবে, +1। এখানে পিএল বন্ড নেই, পিএল বন্ড হচ্ছে এখানে 0, পারক্সাইড লিঙ্কেজ। বোঝা গেল? নেক্সট, আচ্ছা, কতগুলো মিক্সড অ্যাসিড রয়েছে, মিক্সড অক্সাইড, তাদেরও আমাদেরকে মনে রাখতে হবে দুটো মাত্র রয়েছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। দুটো মিক্সড অক্সাইড আছে, আমি দুটো জানবো, দুটোর অক্সিডেশন নাম্বার আমাদেরকে মনে রাখতে হবে, বাস। এগুলো জয়েন্ট এন্ট্রান্স এসেছিলো, তাই আমি আলোচনা করে দিচ্ছি, না হলে অতটা হয় না, দরকার হয় না। তাহলে নেই, Fe3O4 করতে হয়। Fe3O4 কীভাবে থাকে, এটা থাকে FeO+2 থাকে, আর কি থাকে Fe2O4, এটা থাকে +3, ঠিক আছে। একটা সিঁদুর, যেটা সিন্দুর, সেটার ক্ষেত্রে আমাদের কি থাকছে, এটা থাকে হচ্ছে Pb3O4, এটার ক্ষেত্রে থাকে 2PbO, আর PbO2, এটা থাকে PbO2, এটা কি থাকে +2 থাকে, এটা আছে +4 থাকে। বোঝা গেল? এটা যদি আমি এভারেজ করি, তাহলে এভারেজটা পাবো 8/3 করে দেখো তোমরা, আর এটার ক্ষেত্রে এভারেজ পাবো 2/3, সরি 8/3, দুটোর ক্ষেত্রে 8/3 পাবো, 8/3। তাহলে বোঝা গেল দুটো মিক্সড অক্সাইডের আমাদের মনে রাখতে হবে Fe3O4, এখানে +2 আর +3, আর Pb3O4, Pb+2 আর Pb হচ্ছে +4 থাকে। আচ্ছা, নেক্সট, আমরা এতগুলো মলিকুল দেখলাম, সেখানে দেখলাম যে তোমার অনেকগুলো পারক্সাইড লিঙ্কেজ রয়েছে, আমাকে মনে রাখতে হচ্ছে। তাহলে আমি তোমাকে বলেছিলাম যে কীভাবে আমরা পারক্সাইড লিঙ্কেজ আছে কি নেই, বা থাকলেও যে কতগুলো রয়েছে আমরা কীভাবে জানবো। তাহলে সেটা জানার জন্য উপায় হচ্ছে, চলো দেখি কীভাবে আমরা জানবো। আমি জানার জন্য আমাকে যেটা জানতে হবে যে পারক্সাইড লিঙ্কেজ প্রেজেন্ট অর নট, তাহলে দুটো জিনিস জানতে হবে। আমাকে জানতে হবে এভারেজ অক্সিডেশন নাম্বার। এভারেজ অক্সিডেশন নাম্বারটা আমরা যেভাবে এক্স ক্যালকুলেশন করলাম, এটাই হচ্ছে এভারেজ অক্সিডেশন। সাপোজ আমি H2SO4 যদি নেই, H2SO4 এর ক্ষেত্রে আমি এক্স ধরে নিলাম, তাহলে কি হচ্ছে +2, 1 × 2 প্লাস এক্স আর -8 = 0, আর x = +6। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমরা H2SO4 এর ক্ষেত্রে এভারেজ অক্সিডেশন নাম্বার আমরা কি পাবো, যে +6। আমি যদি এভারেজ অক্সিডেশন নাম্বার CrO5 নিই, তাহলে সেক্ষেত্রে কি পাবো আমরা, CrO5 আমরা দেখুন করে এলাম, এক্স নিই, তাহলে x -10 = 0, আর x = 10 পেয়ে গেলাম। বোঝা গেল? তাহলে এর ক্ষেত্রে এভারেজ অক্সিডেশন নাম্বার হচ্ছে 10। এবার আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে যে এটা এভারেজ হলে এটা জানতে হবে যে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার। ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বারটাকে নাম্বার অফ যে লাস্ট সেলে ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন ইন লাস্ট সেল। লাস্ট সেলে যে থাকে, আমি সাপোজ ক্রোমিয়ামের ক্ষেত্রে আমি যদি নেই, ক্রোমিয়ামের দেখবে যে 3s2 3d4 থাকে, তাহলে 3d4 থাকলে 4 2 6 থাকে, তাহলে ম্যাক্সিমাম একে হয়ে যাবে ক্রোমিয়ামের ক্ষেত্রে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার 6। এখানে যদি সালফারের ক্ষেত্রে দেখবে ও থাকে তোমার 3s2 থাকে 3p4, তাহলে এটার জন্য +6। তাহলে একটা জিনিস দেখো যে আমার এর ক্ষেত্রে H2SO4 এর ক্ষেত্রে এভারেজ ইকুয়ালস টু ম্যাক্সিমাম অক্সিডেশন, তাহলে দুটো সমান। এটার ক্ষেত্রে দেখো যে এভারেজ 10 ছিল, এভারেজ গ্রেটার দেন হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে দুটো কন্ডিশন বোঝা গেল যে মিনিমামও হতে পারে
তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো যদি ম্যাক্সিমাম হয় এভারেজটা, সেক্ষেত্রে আমার পারক্সাইড লিঙ্কেজ পিএল বন্ড প্রেজেন্ট। আর যদি আমার সমান বা লেস দেন হয় তাহলে নট প্রেজেন্ট পিএল বন্ড। তাহলে আমি কি বোঝাতে পারলাম যে আমার যদি এভারেজ ম্যাক্সিমাম নাম্বারটা গ্রেটার হয় তাহলে আমি বলে দিতে পারবো যে পারক্সাইড লিঙ্কেজ আছে কি নেই। ওকে, আর না হলে আমরা বলতে পারবো না। আমি আরেকটা উদাহরণ নিয়ে নিই যে সাপোজ H2SO5 এর ক্ষেত্রে কি হচ্ছে, আমি এক্স নেব এভারেজ ক্যালকুলেশন করার জন্য, এভারেজ অক্সিডেশন নাম্বার আর আমাকে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার দুটো ক্যালকুলেশন করতে হবে। দেখা যায় দুটো কি কি এক্স, তাহলে 2 প্লাস এক্স মাইনাস 10 5 2 10 0, তাহলে এক্স ইকুয়ালস টু আসছে +8, তাহলে এভারেজ কি হলো +8। আচ্ছা, সালফারের কি থাকে, সালফারের ক্ষেত্রে যে 3s2 3p4 থাকে ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে 4 2 6, তাহলে কি আসছে এভারেজ গ্রেটার দেন ম্যাক্স, তাহলে পারক্সাইড লিঙ্কেজ প্রেজেন্ট। আমরা তো অলরেডি করে এসেছি H2S5 এর পারক্সাইড লিঙ্কেজ কিরকম থাকে, যে HO সালফার ডবল বন্ড ও আর এটা OH, এটা থাকে এই যে একটা পারক্সাইড। বোঝা গেল এই পারক্সাইড লিঙ্কেজ কেন আমি তাহলে প্রেজেন্ট তো আমরা বুঝতে পারলাম, কিন্তু কটা আছে সেটা কিভাবে বুঝবো, সেটার জন্য আমাকে দুটো কেস মনে রাখতে হবে। ঠিক আছে, কেসগুলো কি কি নেক্সট আসছে। তাহলে কেসগুলো কতগুলো রয়েছে, তাহলে দুটো কেস আমাদেরকে এর জন্য মনে রাখতে হবে। একটা হচ্ছে যখন একটা সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে, যখন একটা সেন্ট্রাল অ্যাটম থাকবে তার জন্য। আর সেকেন্ড কেস আমাদেরকে দেখতে হবে যখন দুটো সেন্ট্রাল অ্যাটম থাকবে, তাহলে তাদের ক্ষেত্রে কীভাবে আমি করবো। আমি প্রথম 1 নম্বর কেস নিয়ে চলি। যদি এখন একটা হচ্ছে যদি when only one central atom present, যদি একটা সেন্ট্রাল অ্যাটম থাকে তাহলে সেই ক্ষেত্রে পারক্সাইড লিঙ্কেজের ফর্মুলা হচ্ছে এভারেজ মাইনাস ম্যাক্সিমাম ডিভাইড বাই 2, সেটাই আমাদের এ হয়ে যাবে। আমি তাহলে CrO5 এর ক্ষেত্রে যদি দেখি পিএল বন্ড সমান, তাহলে CrO5 এর এভারেজ কত ছিল 10 ছিল, ম্যাক্সিমাম কত ছিল 6 ছিল, ডিভাইডেড বাই 2 যদি আমি করি তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি 4 ডিভাইডেড বাই 2 মানে 2। বুঝা গেল, দুটো পারক্সাইড লিঙ্কেজ, যেটা বাটারফ্লাই স্ট্রাকচার হয়েছিল এই যে স্ট্রাকচার। এই যে একটা এই যে একটা, বোঝা গেল দুটো। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নেই। আরেকটা এক্সাম্পল যদি আমি নেই K3CrO8, যেটা আমরা করলাম, আমরা এক্ষুনি সলিউশন করলাম, তাহলে সেক্ষেত্রে এর ক্ষেত্রে এভারেজ কি হচ্ছে 3 প্লাস এক্স মাইনাস 16 ইকুয়ালস টু 0 আর এক্স ইকুয়ালস টু কি হলো তোমার 13, তাহলে এভারেজ ইকুয়ালস টু 13, ম্যাক্সিমাম তাহলে কত, ক্রোমিয়ামের ম্যাক্সিমাম কত হয় +6 হয়, কারণ কি 3s2 3d4 +12, তাহলে এর ক্ষেত্রে আমাদের পিএল বন্ড সমান হবে এভারেজ মাইনাস ম্যাক্স ডিভাইডেড বাই 2, একটা যেহেতু সেন্ট্রাল অ্যাটম তাই আমরা এই ফর্মুলা ইউজ করবো, তাহলে 13 মাইনাস 6 ডিভাইডেড বাই 2 মানে 7/2 সমান হচ্ছে 3.5, 3.5 তো হবে না, মানে বন্ড সঙ্গে আমরা 4 দেবো, বুঝা গেল, তাহলে 4টে হচ্ছে আমার পিএল বন্ড, রাইট। তাহলে এটা বোঝা গেল। নেক্সট, আচ্ছা না, আরেকটা আমাদের কেস রয়েছে, সেটা হচ্ছে যদি সেন্ট্রাল অ্যাটমটা দুটো হয়, মানে 2 সেন্ট্রাল অ্যাটম হয়, যদি দুটো সেন্ট্রাল অ্যাটম হয় তাহলে সেক্ষেত্রে পিএল বন্ডের আমার যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা হচ্ছে পিএল বন্ড সমান হচ্ছে এভারেজ অক্সিডেশন নাম্বার মাইনাস হচ্ছে ম্যাক্স অক্সিডেশন ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার, তাহলে আমরা পেয়ে যাবো। আমি সাপোজ একটা ধরে নিই যে H2S2O8,
এক্ষেত্রে কি হচ্ছে, তাহলে আমি যদি এভারেজটা নেই, এভারেজের জন্য কি হয়, আমাকে এক্স ধরে নিতে হবে। তাহলে 2 + 2x - 16 = 0 और 2x = 14 और x = +7। তাহলে আমরা +7 পেয়ে গেলাম। ম্যাক্সিমাম সালফারের ক্ষেত্রে আমি একটু দেখালাম যে 3:3p4, তাহলে 6, তাহলে 6, তাহলে ম্যাক্সিমাম সমান 6, -6, তাহলে একটা একটা হচ্ছে পারক্সাইড লিঙ্কেজ প্রেজেন্ট। ওকে, তাহলে তো আচ্ছা নেক্সট তো প্রেজেন্ট, কারণ গ্রেটার দেন বুঝেই গেছো তো মাইনাস। তাহলে এইভাবে আমরা একটা সেন্ট্রাল অ্যাটম বা দুটো সেন্ট্রাল অ্যাটম যেটাই থাকবে, আমরা কি হচ্ছে অক্সিডেশন নাম্বারগুলো আমরা ইজিলি ক্যালকুলেশন করে নিতে পারবো। এখন এসব তো পড়া হলো, মানে আমরা অক্সিডেশন নাম্বার পেয়ে গেলাম। এবার তাহলে অক্সিডেশন নাম্বার থেকে আমরা কিভাবে অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট কীভাবে আমরা বুঝবো, তাহলে সেইটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে, যে জানতে হবে যে অক্সিডেশন নাম্বার বেড়ে গেলে কি হয়, কমে গেলে কি হয়। তাহলে আমাদেরকে জানতে হবে যে অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট কাকে বলে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, তার আগে আমি যেটা বলি, আমি একটা আলাদা পেজে নিই যে অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট আমরা কীভাবে জানবো। তাহলে অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট, তাহলে এটা জানার জন্য আমি সাপোজ একটা রিয়াকশান নিচ্ছি, কপার কি হচ্ছে NO3 মাইনাসের সাথে এ করছে, রিয়াকশান করে কি হচ্ছে কপার 2+ আর হচ্ছে NO2 তৈরি করছে। তাহলে এক্ষেত্রে কপারের কত 0। আচ্ছা, এটা ক্যালকুলেশন করবে, এটা +5 আসবে আর এটা আসবে +4। তাহলে একটা জিনিস দেখো, ফর কপার কি হচ্ছে, এই যে কপার কি করছে, অক্সিডেশন নাম্বার বাড়াচ্ছে, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে। অক্সিডেশন নাম্বার যে ইনক্রিজ করবে সে কি করবে, অক্সিডাইজ করবে কাকে, অক্সিডাইজ ইটসেলফ, মানে নিজেকে অক্সিডাইজ করবে। ওকে, তাহলে অপরকে কি করবে, রিডিউস করবে, তাহলে সে হয়ে যাবে রিডিউসিং এজেন্ট, মানে RA বুঝা গেল। ফর NO3 তে নাইট্রোজেন, যদি আমি ফর নাইট্রোজেন করি, তাহলে অক্সিডেশন নাম্বার কি হচ্ছে, ডিক্রিজ করছে। ডিক্রিজ করা মানে হচ্ছে রিডিউস ইটসেলফ, তাহলে সে অন্যকে কি করবে, অক্সিডাইজ করবে, অক্সিডাইজ আদার্স, তাহলে এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। তাহলে ক্লিয়ার, তাহলে অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে, রিডিউসিং এজেন্ট কাকে বলে। আচ্ছা, এই যে এক্সাম্পলটা, এটাতে আমি একটা রিয়েকশন দিয়েছিলাম, তা থেকে আমরা বলবো কিছু ক্ষেত্রে তোমাকে অক্সিডেশন মানে রিয়েকশন দেবে না। যদি রিয়েকশন না দেয় তাহলে তুমি কীভাবে ক্যালকুলেশন করবে, যদি রিয়েকশন না দিয়ে থাকে তাহলে অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট তুমি কী হবে, তার জন্য তোমাকে তিনটে কেস জানতে হবে। কেস 1, তিনটে কেস জানতে হবে। কেস 1 যদি আমি নেই, তাহলে কেস 1-এ কি হচ্ছে, ধরো সেন্ট্রাল অ্যাটম, আচ্ছা যদি সেন্ট্রাল অ্যাটম কি হয়, যে সেন্ট্রাল অ্যাটম ইন ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার, কিরকম আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি KMnO4, এটা কি হচ্ছে +7, এক্ষেত্রে Mn এর কি হচ্ছে প্লাস, একদম ম্যাক্সিমাম স্টেটে রয়েছে Cr2O7, K2Cr2O7, এই ক্ষেত্রে ক্রোমিয়াম কত রয়েছে, +6-এ রয়েছে। যদি আমি ক্যালকুলেশন করে নিই, 2 + 2x - 14, তাহলে x = +6, তাহলে ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এই দুটোর ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টেট রয়েছে, তাহলে ম্যাক্সিমাম যখন রয়েছে, ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার যখন আমার রয়েছে, তাহলে কি হচ্ছে, এ তো আর তো বাড়তে পারবে না, তাহলে এ কি করবে, অক্সিডেশন নাম্বার কি করবে, রিডিউস করবে। আর অক্সিডেশন যে রিডিউস করে তাহলে কি হচ্ছে, সে কি হচ্ছে, মানে রিডিউস করতে আসে, তাহলে রিডিউস ইটসেলফ,
ইটসেলফ অক্সিডেশন নাম্বার রিডিউস করলে রিডিউস টু ইটসেলফ, তাহলে কি হচ্ছে অপরকে অক্সিডাইজ করবে, তাহলে এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। বোঝা গেল? যদি সেন্ট্রাল অ্যাটম ম্যাক্সিমাম থাকে সে তাহলে কি হচ্ছে কমানোর চেষ্টা করবে, অক্সিডেশন নাম্বার রিডিউস করলে সে রিডিউস ইটসেলফ, সে নিজেকে রিডিউস করবে, আর কি হচ্ছে অক্সিডাইজিং, আদারকে অক্সিডাইজ করবে, সেটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। কেস টু এর ক্ষেত্রে দেখো, যদি সেন্ট্রাল অ্যাটম ইন মিনিমাম অক্সিডেশন নাম্বার, যদি মিনিমাম অক্সিডেশন নাম্বারে থাকে, সাপোজ H2S, এটা কি -1 রয়েছে সালফার, এই ধরনের যদি হয়, তাহলে কি হচ্ছে যে মিনিমাম অক্সিডেশন নাম্বার যদি থাকে, তাহলে অক্সিডেশন নাম্বার কি হবে, মিনিমামের হচ্ছে সে বাড়াতে পারে, কমাতে তো পারবে না। তাহলে যদি বাড়ায়, যদি ইনক্রিজ করে, তাহলে কি হচ্ছে অক্সিডাইজ ইটসেলফ। তাহলে অক্সিডাইজ ইটসেলফ হলে সে নিজেকে রিডিউস অক্সিডাইজ, নিজেকে যদি অক্সিডাইজ করে অপরকে, তাহলে সে রিডিউস করবে, তাহলে হয়ে যাবে রিডিউসিং এজেন্ট, রাইট? আচ্ছা, কেস 3 কি আছে? কেস 3 তে বলেছে যদি ইন্টারমিডিয়েট হয়, সেন্ট্রাল অ্যাটম অক্সিডেশন নাম্বারটা হচ্ছে ইন্টারমিডিয়েট, তাহলে সে অক্সিডাইজিং এজেন্ট হতে পারে আর রিডিউসিং এজেন্টও হতে পারে, সেটা আমাকে দেখতে হবে যে বাড়াচ্ছে না কমাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাকে যদি অপশানে দেয় যে যদি ইন্টারমিডিয়েটে থাকে, তাহলে আমাকে দুটোই বলতে হবে, অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট বোথ। ক্লিয়ার হলো? এবার আমি তো অক্সিডাইজিং এজেন্ট জেনে গেছি, রিডিউসিং এজেন্ট জেনে গেছি, অক্সিডেশন নাম্বারগুলো সব জেনে গেছি। এবার আমাকে আরেকটা যে টপিক জানতে হবে সেটা হচ্ছে নর্মালিটি। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। আচ্ছা, এই নর্মালিটি জানতে গেলে আমাকে কি জানতে হবে? নর্মালিটি সমান কি হয়? অ্যাকচুয়ালি নর্মালিটি সমান এটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই হচ্ছে লিটার, মানে ভলিউম দেওয়া থাকে, ভলিউম ইন লিটার, ভলিউম ইন লিটার। এবার দেখো গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কি? গ্রাম ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে ওয়েট ডিভাইড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট EW, সেটা সমান আবার কি? সেটা সমান হচ্ছে অ্যাটমিক ওয়েট ডিভাইড বাই এন ফ্যাক্টর। তাহলে দেখো মজার জিনিস, আমি যদি এন ফ্যাক্টরটা আমি জেনে নেই, তাহলে আমি কি করবো? ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে যাবো। ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে গেলে আমি কি পেয়ে যাবো? যে গ্রাম ইকুইভ্যালেন্ট পেয়ে যাবো, আর গ্রাম ইকুইভ্যালেন্ট পেয়ে গেলে আমি পেয়ে যাবো নর্মালিটি। এটা সবাই করে, ঠিক আছে? এটা সবাই করে, কিন্তু আমরা এই এত বড় লেন্দি প্রসেস করবো না। আমরা এর জন্য আরো ইজি ট্রিক ব্যবহার করবো। সেটা কি? আমরা করব যে নর্মালিটি সমান মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর। আমরা কি করব, যে মোলারিটি আমার দেয়া থাকবে, সেখানে আমি শুধু এন ফ্যাক্টর ক্যালকুলেশন করব, নর্মালিটি আমি বলে দেবো। আমি সব থেকে ইজিয়েস্ট প্রসেস বলছি, এটা থেকে আমরা ক্যালকুলেশন কীভাবে করবো আমি এক এক করে বলছি। আচ্ছা, আমাকে কতগুলো কেস আমাকে দেখতে হবে নর্মালিটি, তাহলে এন ফ্যাক্টর ক্যালকুলেশন করতে হবে। তাহলে এন ফ্যাক্টর ক্যালকুলেশনের জন্য কতগুলো জিনিস আমাদেরকে জানতে হবে। এটা কেস 1 ফর অ্যাসিড। অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, যে নাম্বার অফ H প্লাস আয়ন ফার্নিশড ইন সলিউশন, সলিউশনে কতগুলো হাইড্রোজেন ফার্নিশ করলো, সেটাই আমার সেটাই আমার কি হচ্ছে এন ফ্যাক্টর হবে, সেটাই ইকুয়ালস টু এন ফ্যাক্টর। আমরা অন্য কোনোভাবে আর যাব না, আমরা অ্যাসিডের ক্ষেত্রে সবসময় সলিউশনে কতগুলো দিচ্ছে সেটা দেখবো। যদি আমার বলা থাকে যে H2SO4 কি করছে H প্লাস, আর কি হচ্ছে HSO4 মাইনাস তৈরি করছে, তাহলে সেক্ষেত্রে এন ফ্যাক্টর হয়ে যাবে, এন ফ্যাক্টর আমার দাঁড়াবে সেটা হচ্ছে 1। আবার যদি আমার H2SO4 এভাবে ভাঙে যে H2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাহলে সেক্ষেত্রে এন ফ্যাক্টর হয়ে যাবে 2, মানে দুটো হাইড্রোজেনের জন্য।
বুঝা গেল? আমার সলিউশনে যেটা দেয়া থাকবে সেই হিসাবে আমি করব। যদি না দেয়া থাকে আমরা ম্যাক্সিমামটা ধরে ক্যালকুলেশন করব, ঠিক আছে? আচ্ছা, আমাদের কতগুলো মলিকুল মনে রাখতে হবে, যেমন ধরো যে H3PO4 কতগুলো এন ফ্যাক্টর হতে পারে। এটা সলিউশনে যে 1 হতে পারে, 2, সে এই একইভাবে 1, 2, 3 হতে পারে। আমার হতে পারে H3PO3 এর এন ফ্যাক্টর হতে পারে 1 and 2। কীভাবে থাকে তোমার হচ্ছে HPO3 তে থাকে, এখানে এটা যদি আমি মানে দেখাচ্ছি তোমাকে যে H3PO2 হয় তাহলে এন ফ্যাক্টর যেটা হয় 1 হয়, একটাই হবে, মাত্র একটাই হাইড্রোজেন দেবে, ঠিক আছে? আচ্ছা, যদি H3BO3 হয় তাহলে সেক্ষেত্রে এন ফ্যাক্টর কিন্তু 1 হবে, এটা মাথায় রাখতে হবে। কারণ কি, এটা হচ্ছে নন প্রোটিক অ্যাসিড। এটা নন প্রোটিক অ্যাসিড মানে কি, এ হাইড্রোজেন নিজে দেয় না, এ কি করে জলের হাইড্রোজেনকে রিলিজ করে, বুঝা গেল? যার জন্য এটা নন প্রোটিক অ্যাসিড। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। এটা পরীক্ষা আছে নন প্রোটিক অ্যাসিড, একমাত্র নন প্রোটিক অ্যাসিড, বোঝা গেল? এন ফ্যাক্টরের ক্ষেত্রে 1 হয়। তাহলে বোঝা গেল H3PO4 এর ক্ষেত্রে 3টে হতে পারে এন ফ্যাক্টর। কারণ কি, নাম্বার সলিউশনে সে কোনটা দেবে, না হলে ম্যাক্সিমামটা ধরে নেবে। H3PO3 এর ক্ষেত্রে 2টো হয়, 1 and 2। যদি দেয়া থাকে তো ভালো, সলিউশনে কটা হাইড্রোজেন দিচ্ছে, আর না হলে ম্যাক্সিমামটা নিয়ে দেবে। আর এই দুটোর ক্ষেত্রে 1 1 হয়। H3PO2 এর ক্ষেত্রে 1 হয়, আর হচ্ছে H3BO3 এর ক্ষেত্রেও 1 হয়। নেক্সট, ফর বেস, যদি বেসের ক্ষেত্রে আমরা যাই, বেসের ক্ষেত্রে কেস 2 যদি আমি বেসের ক্ষেত্রে যাই তাহলে এখানে সিম্পল, যেমন অ্যাসিডের ক্ষেত্রে H প্লাস দিচ্ছিল, তাহলে OH মাইনাস ফার্নেস ইন সলিউশন, ফার্নেস ইন সলিউশন যতগুলো OH দেবে সিমিলার ওইভাবে হবে। আমি যদি MOH নিই, MOH এর ক্ষেত্রে অ্যালকালি, M যদি অ্যালকালি আর্থ মেটাল হয়, অ্যালকালি মেটাল হয়, তাহলে এন ফ্যাক্টর হবে 1। আবার যদি MOH এর ক্ষেত্রে এমটা যদি অ্যালকালি আর্থ মেটাল হয়, তাহলে এন ফ্যাক্টর হয়ে যাবে 2। বোঝা গেল? অ্যালকালি আর্থ মেটাল হবে, তার দুটো OH দেবে। আচ্ছা, যদি সল্ট হয় তাহলে তার জন্য কি করব? ফর সল্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে সাপোজ আমার NaCl একটা সল্ট হয়েছে, এটা হচ্ছে +1 আর -1। আমরা সল্টের ক্ষেত্রে সল্টের এন ফ্যাক্টর সমান হচ্ছে নাম্বার অফ টোটাল পজিটিভ চার্জ और টোটাল নেগেটিভ চার্জ। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, আমার 1 রয়েছে, তাহলে এন ফ্যাক্টর হয়ে যাবে 1। আমি যদি CaCl2 নিই তাহলে এক্ষেত্রে +2 -1, দুটোর জন্য দুটো, তাহলে এন ফ্যাক্টর হয়ে যাবে 2। আমি সিমিলারলি যদি আমি নিই Ca3PO4 এর হোল 2 নিই তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, 3 দুগুণে 6 হচ্ছে, তাহলে এন ফ্যাক্টর হয়ে যাবে 6 টোটাল পজিটিভ। তুমি যদি Al PO4 নাও তাহলে কি হচ্ছে +3, তাহলে এন ফ্যাক্টর হয়ে যাবে 3। বুঝা গেল? আচ্ছা, এটা তো গেল। তো কি হচ্ছে, আমি সল্টের ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে এন ফ্যাক্টর কি হচ্ছে। কিছু কিছু কেস রয়েছে সেখানে কি হচ্ছে, কিছু কিছু আমরা দেখি, কিছু কিছু মেটাল রয়েছে, কিছু কিছু মলিকুল রয়েছে, যেমন KMnO4 দেখবে যে মানে হয় রিডিউসড হচ্ছে, নাহলে অক্সিডাইজড হচ্ছে। মানে একাই কিছু কিছু মলিকুল রয়েছে যেখানে একটা সেন্ট্রাল অ্যাটম কি হচ্ছে, অক্সিডাইজ হচ্ছে, আবার হয় অক্সিডাইজ হচ্ছে, না হলে রিডিউস হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের মানে কি হবে, যদি একটা সেন্ট্রাল অ্যাটম হয় আর দুটো সেন্ট্রাল অ্যাটম আছে যারা মানে কি হচ্ছে, দুজনেই কেউ রিডিউস হচ্ছে, কেউ মানে আইদার অক্সিডাইজড হচ্ছে, আইদার রিডিউসড হচ্ছে। আমি দেখাচ্ছি এক্সাম্পলগুলো। আবার কিছু তোমার তো ডিসপ্রপোর্শনাল রিয়াকশন আছে, সেটাতে একই মলিকুল অক্সিডাইজ হচ্ছে, রিডিউস হচ্ছে। তাহলে এই কেসগুলোকে আমরা একটু স্টাডি করে নিই, তাদের ক্ষেত্রে এন ফ্যাক্টর কী হবে। আচ্ছা, তাহলে when only one atom
আন্ডারগো আইদার অক্সিডেশন অর রিডাকশন। তাহলে আমি এখানেই যেটা বললাম যে অনলি ওয়ান, মানে একটাই সেন্ট্রাল অ্যাটম। আমি একটা কেস ধরে নিলাম ফর KMnO4। KMnO4 এর ক্ষেত্রে কি হবে, ইন অ্যাসিড মিডিয়াম যদি নেই, ইন অ্যাসিড মিডিয়াম কি হয়, KMnO4 কি হয়, K2Mn ওপরে। তাহলে এটা যদি হয়, এখানে কি হচ্ছে +7, আর এখানে 1 মিনিট, এটা হচ্ছে অ্যাসিড মিডিয়ামে কি হচ্ছে Mn, এটা বেস মিডিয়ামে Mn2+ হয়ে যায়। Mn2 এখানে +7 থাকে, তাহলে কোটা চেঞ্জ হলো তোমার হচ্ছে, চেঞ্জ হয়ে গেল +5 একটার জন্য একটা, তাহলে ইন ফ্যাক্টর হয়ে যাবে 5। ইন বেস মিডিয়াম যদি নেই, বেস মিডিয়ামের ক্ষেত্রে KMnO4 যেটা হয় সেটা ওটা K2MnO4, এখানে হচ্ছে এটা +6 থাকে, আর এটা +7, চেঞ্জ কত 1, তাহলে চেঞ্জ যখন 1 হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে ইন ফ্যাক্টর কি হচ্ছে 1। আবার ইন কি হচ্ছে নিউট্রাল মিডিয়ামের ক্ষেত্রে কি হয় KMnO4, তাহলে কি যাচ্ছে MnO2 তে কনভার্ট হয়ে যাচ্ছে, মানে +4 যাচ্ছে, +7, তাহলে চেঞ্জ কত 3 ইন্টু 1, তাহলে ইন ফ্যাক্টর হয়ে যাচ্ছে 3। আমি যদি এটাকে একটু তাহলে একটা জিনিস দেখো, যে KMnO4 কি হচ্ছে তোমার এখানে মানে ইনক্রিজ হচ্ছে, KMnO4 কি ডিক্রিজ করছে, ডিক্রিজ হওয়া মানে কি হচ্ছে রিডিউস হচ্ছে, তাহলে রিডাকশন হচ্ছে এখানে, তাহলে রিডিউস হচ্ছে যেহেতু, তাহলে একই মলিকুল কি হচ্ছে তোমার রিডিউস হয়ে গেছে, 3টে মিডিয়ামে 3টে, আর এ হচ্ছে রিডাকশন হচ্ছে। তাহলে এই ধরনের এর ক্ষেত্রে আমার ইনফ্যাক্টরগুলো এরকম। এই KMnO4 ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে হবে যে 1 3 5 বানা, তাহলে এক্ষেত্রে মনে রাখার জন্য 1 3 5 মানে বি ফর বেস মিডিয়ামে 1, এন ফর নিউট্রাল মিডিয়ামে 3, আর হচ্ছে 5 ফর অ্যাসিড মিডিয়াম, A1 3 5 বানা, এটা হচ্ছে ট্রিক। ওকে, তার মনে থাকবে যে যখন অনলি ওয়ান অ্যাটম আন্ডারগো আইদার অক্সিডেশন অর রিডাকশন, ঠিক আছে, একটা মলিকুলই যখন একটা মলিকুলের একটা অ্যাটম যখন অক্সিডেশন আছে। আচ্ছা, কেস 2 যদি আমি নেই, যে যখন দুটো বা তার বেশি মলিকুল মানে সেন্ট্রাল অ্যাটম যখন আইদার অক্সিডেশন আইদার রিডাকশন হবে, মানে আমি যদি উদাহরণ নিই যে FeH2 কি হচ্ছে Fe3+ আর SO2 মাইনাস হচ্ছে SO2, এক্ষেত্রে হচ্ছে +4, এটা 3 তো রয়েছে, এখানে কি ছিল +4 ছিল, আর এখানে কি হচ্ছে এটা হচ্ছে তোমার -1। তাহলে এক্ষেত্রে এর ক্ষেত্রে দেখো আয়রনের ক্ষেত্রে যে তোমার হয়ে গেল এটা তাহলে একের চেঞ্জ, তাহলে 1 × 1 = 1, তাহলে 4 আয়রন, অক্সিডেশন নাম্বার কি দাঁড়িয়ে গেল অক্সিডেশন এন ফ্যাক্টর হচ্ছে 1। সালফারের ক্ষেত্রে দেখো 3 চেঞ্জ, 3 নয় 5, -1 থেকে +4 মানে 5-এর চেঞ্জ, ইন্টু 2 যেহেতু দুটোর জন্য তাহলে 10, তাহলে 4 সালফার অক্সিডেশন এন ফ্যাক্টর কত দাঁড়াচ্ছে, বোঝা গেল যে যদি আইদার অক্সিডেশন আইদার রিডাকশন হয় তাহলে একই মলিকুলের ভেতর দুটো অ্যাটম দু ধরনের ইনফ্যাক্টর দিচ্ছে। আচ্ছা, আরেকটা উদাহরণ নেই, যদি আমি নেই FeC2O8, তাহলে এই ক্ষেত্রে কি হয় Fe3+ আর হচ্ছে CO2, তাহলে CO2 যদি +4 এটা, আর এখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে +3 আর এখানে +2 আয়রন, তাহলে এই ক্ষেত্রে আয়রনের কি হচ্ছে চেঞ্জ, একটা চেঞ্জ হচ্ছে, তাহলে 1 × 1 = 0, তাহলে 4 আয়রন এন ফ্যাক্টর হচ্ছে 1। এর ক্ষেত্রে যদি নাও, সরি অ্যারোটা ওখান থেকে নাও,
হ্যাঁ, কত হচ্ছে একের চেঞ্জ, কিন্তু 1 গুণিত 2, তাহলে ফর কার্বন এন ফ্যাক্টর হচ্ছে 2। তাহলে বোঝা গেল যে 2 সেন্ট্রাল অ্যাটম যদি আইদার অক্সিডেশন অর আইদার রিডাকশন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এন ফ্যাক্টর কীভাবে ক্যালকুলেশন করব। ঠিক আছে, নেক্সট এবার আসছি ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। এখানে কি হয়, একটা মলিকুলের ভিতর একটা অ্যাটমই কখন রিডাকশন হচ্ছে আর কখন রিডাকশন হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, দুটোই হচ্ছে একসাথে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই ধরনের রিঅ্যাকশনগুলো হোয়েন যে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন কি হচ্ছে একই সাথে হয়। যেমন এক্সাম্পল আমি সাপোজ X2 নিলাম, মানে হ্যালোজেন বা ক্লোরিন ব্রোমিন, তাহলে X মাইনাস হয় আর XO3 মাইনাস হয়। এই ক্ষেত্রে তুমি যদি দেখো এটা হচ্ছে +3, এখানে -1, এটা ছিল। এই ক্ষেত্রে কি করলো, আমার ডিক্রিজ করলো। ঠিক আছে, ডিক্রিজ করলো, তাহলে এন ফ্যাক্টর আমার কি জানালো, 1, একের চেঞ্জ কিন্তু দুটোর জন্য 2 সমান এটা 2। আবার এটাতে দেখো অক্সিডেশন নাম্বার বেড়ে গেছে, 0 থেকে 3 হয়ে গেছে, তাহলে 3 × 2 সমান হচ্ছে 6। তাহলে একই মলিকুলে, তাহলে এক্স এর আমার একই দাঁড়ালো এন ফ্যাক্টর, তাহলে একই জিনিসের দুটো, তাহলে এর জন্য আমাকে ফর্মুলা মনে রাখতে হবে যে এন ফ্যাক্টর যখন ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন হচ্ছে তখন n1 × n1 + n2, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে আমাকে 2 × 6 ডিভাইড বাই 2 + 6, তাহলে কি দাঁড়ালো তোমার হচ্ছে 2 × 6 ডিভাইড বাই 8, তাহলে কি 4, 2 আর 3, মানে 3/2। এটা হচ্ছে এন ফ্যাক্টর, বোঝা গেল। নেক্সট আরেকটা এক্সাম্পল নিয়ে নেবো আমরা ডিসপ্রপোর্শনেশন, যে P4 এর ক্ষেত্রে 0 হয়, ও কি করে PH3 প্লাস হচ্ছে H2CO2 মাইনাস। এক্ষেত্রে ফসফরাস কত 1 এখানে, আর এখানে হচ্ছে +3, সরি +3 না -3, কিন্তু এখানে 3, তাহলে কি হচ্ছে চেঞ্জ এখানে 3, তাহলে 4 × 3 সমান হচ্ছে 12, এক্ষেত্রে হচ্ছে 1, তাহলে 1 × 4 সমান 4। তাহলে কি যাচ্ছে এন ফ্যাক্টর সমান হচ্ছে n1 × 12 × 4 ডিভাইড বাই 12 + 4 সমান হচ্ছে 12 × 4 ডিভাইড বাই 16, 4, 3, তাহলে হচ্ছে 3। বোঝা গেল। আরেকটা দেখবো সালফারের ক্ষেত্রে, দেখি সালফারেট কি করে H2 মাইনাস প্লাস হচ্ছে H2OH 2 মাইনাস, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে আমার এটা 2 আর এখানে এটা থাকে হচ্ছে +2, এটা 0, তাহলে 0 থেকে +2 মানে 8 × 2 এর চেঞ্জ 16, আর এখান থেকেও 2 এর চেঞ্জ, তাহলে 8 × 2 সমান 16, তাহলে এন ফ্যাক্টর সমান থাকছে 16 × 16 ডিভাইড বাই 16 + 16, মানে আমি যদি এটা 2 গুণ করি 16 × 2 × 16, তাহলে এটা হচ্ছে 8, আর 16 কেটে গেল 8। দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল। তাহলে ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশনের জন্য আমাকে একটা ফর্মুলা মনে আছে, n1 n2 ডিভাইড বাই n1 + n2, এই ফর্মুলা আমরা পুট করে আমরা ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশনের ক্ষেত্রে। আচ্ছা, এরপর যেটা পড়বো খুব ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে টাইট্রেশন। টাইট্রেশন অনেক ধরনের হয়, ঠিক আছে, আমরা অত এতে যাব না, আমাদের যেটুকু পরীক্ষার জন্য লাগবে আমরা সেটুকুই করব। দুটো জিনিস আমাদের লাগবে, একটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন আর রেডক্স টাইট্রেশন, এই দুটো জিনিস যদি আমরা জেনে নিই, আর এর ভেতরও সমস্ত জানতে হবে না, আমার কয়েকটা ফর্মুলা জানবো, সেই ফর্মুলা বেস করে যে কোশ্চেনগুলো আসে আমার সেই কোশ্চেনগুলোকে সলভ করব। ঠিক আছে, মানে আমি বেশি পড়াশোনা করে যখন আমি পরীক্ষার খাতায় করতে পারলাম না, তাতে কিছু লাভ হবে না, কিন্তু আমি যেটুকু জানবো সেটুকু ভালোভাবে জেনে সেটার প্রবলেমগুলোকে আমি সলিউশন করবো। দেখো আমি কীভাবে করছি,
আমরা আশা করি তোমরাও এইভাবে করে সলিউশনগুলো বের করতে পারবে। আচ্ছা, এগুলো তো উদাহরণগুলো করে দেওয়া হয়েছে। নেক্সট, অ্যাসিড বেস টাইট্রেশন। দু ধরনের আমি টাইট্রেশন বললাম। টাইট্রেশনে কি হয়, একটা টাইট্রেট নেওয়া হয় আর একটা টাইট্রেট নেওয়া হয়। এখানে দেওয়া হয় সলিউশনে কিছু ইন্ডিকেটার দেওয়া হয়। ইন্ডিকেটারের কালার যখন চেঞ্জ হয়ে যায় আমরা তখন কি করি, গ্রাম ইকুইভ্যালেন্সি সমান করে দিয়ে ক্যালকুলেশন করে আমরা স্ট্রেংথ, ভলিউম, কত গ্রাম লাগবে, কত মোল লাগবে, আমরা সেগুলো ক্যালকুলেট করে দিতে পারি। মানে আমি বলতে চাইলাম যে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড ইকুয়ালস টু গ্রাম ইকুইভ্যালেন্ট অফ বেস। বুঝে গেল? এই গ্রাম ইকুইভ্যালেন্ট দুটোকে আমি যদি সমান করে নিই তাহলে আমার হয়ে গেল ইজি। তাহলে দেখো যে আমরা এই টাইট্রেশন করার জন্য আমি কতগুলো ফর্মুলা আমরা মনে রাখবো। আচ্ছা, তার জন্য আমাকে কতগুলো জিনিস জানতে হবে। যে গ্রাম ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে মোল ইন্টু এন ফ্যাক্টর। আমরা এক্ষুনি করে এলাম মোল ইন্টু এন ফ্যাক্টর দিয়ে। আচ্ছা, এটাকে আমি কীভাবে করতে পারি, যে নর্মাল মানে মোল ইন্টু এন ফ্যাক্টর গ্রাম ইকুইভ্যালেন্ট সমান, আর এটাকে হচ্ছে নর্মালিটি ইন্টু ভলিউম ইন লিটার হবে। আর একটা জিনিস করা যেতে পারে মোল ইন্টু এন ফ্যাক্টর ইন্টু ভলিউম ইন লিটার। এই তিনটে জিনিস আমাকে মাথায় রাখতে, এই ফর্মুলাটা যে এন ফ্যাক্টর সমান এন ইন্টু এন ফ্যাক্টর মানে মোল ইন্টু এন ফ্যাক্টর, নর্মালিটি ইন্টু ভলিউমও করা যায়, আর মোল ইন্টু এন ফ্যাক্টর ইন্টু ভি করে আমি এটা ক্যালকুলেশন করতে পারি। তাহলে যে ফর্মুলাগুলো মনে রাখতে হবে, 1 নম্বর ফর্মুলা যে আমি এভাবে করতে n1 ইন্টু এন ফ্যাক্টর 1 ইকুয়ালস টু ইন্টু ইন্টু এন ফ্যাক্টর 2 এটা করতে পারি। 2 নম্বর করতে পারি যে n1 ইন্টু এন ফ্যাক্টর 1, সেটার এই n2কে আমি এটা দিয়েও রিপ্লেস করে নিতে পারি, যে আমি করতে পারি m2 ইন্টু এন ফ্যাক্টর 2 ইন্টু ভলিউম ইন লিটার। এটা মাথায় রাখতে হবে। আমরা এই ধরনের যখনই সলিউশন করবো, এক পাশে মোল এন ইন্টু এন ফ্যাক্টর, আর এক পাশে এম ইন্টু এন ফ্যাক্টর আর ভি দিয়ে যখন করবো, সেখানে ভিটা আমরা অবশ্যই লিটারে নেবো। যদি দুদিকে একই থাকতো তাহলে যে কোনো ভলিউম নেওয়া যেত, ক্যান্সেল আউট হতো। এক্ষেত্রে ক্যান্সেল আউট হবে না, ভলিউমটাকে আমাকে লিটারে নিতে হবে। 3 নম্বর দেখছি, 3 নম্বর হচ্ছে এম ইন্টু m1 ইন্টু n1 এন ফ্যাক্টর 1 ইন্টু v1 সমান হচ্ছে m2 ইন্টু এন ফ্যাক্টর 2 ইন্টু v2। তাহলে এই ক্ষেত্রে আমার দেখতে পাচ্ছ যে আমার লিটার দুদিকেই ভলিউম এ রয়েছে, তাহলে যে কোনো ভলিউম আমরা নিতে পারি। তাহলে বোঝা গেল অ্যাসিড বেস টাইট্রেশনের জন্য, রেডক্সের জন্য সেম ফর্মুলা না লিখে দিচ্ছি। এবার এই তিনটে ফর্মুলা দিয়ে আমি সমস্ত টাইট্রেশনের এই করে দেখো। রেডক্স টাইট্রেশনের ক্ষেত্রে সিমিলার ফর্মুলা, যে রেডক্স টাইট্রেশনের ক্ষেত্রে কি হয়, আমার রিডিউসিং এজেন্ট প্লাস অক্সিডাইজিং এজেন্ট রিঅ্যাকশন করে আমার কি করে অক্সিডাইজড প্রোডাক্ট আর হচ্ছে রিডিউসড প্রোডাক্ট তৈরি করে। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে 1 নম্বর হচ্ছে n1 ইন্টু এন ফ্যাক্টর 1 সমান হচ্ছে n2 ইন্টু এন ফ্যাক্টর 2, আর 2 নম্বর হচ্ছে n1 ইন্টু এন ফ্যাক্টর 1 ইন্টু n2 ইন্টু এন ফ্যাক্টর 2 ইন্টু v2। আর এইটাকেই আমি করবো m1 ইন্টু এন ফ্যাক্টর 1 ইন্টু v1 আর m2 ইন্টু এন ফ্যাক্টর 2 ইন্টু v2। এই তিনটে দিয়ে রেডক্স টাইট্রেশনের দিয়ে আমরা এগুলো সলিউশন করে নেব। যত প্রবলেম আছে সব সলিউশন ইজিলি হয়ে যাবে। দেখো আমি কিভাবে করছি, একটা প্রবলেম নেই। Find the number of mole of K2Cr2O7 needed to oxidize 1 mole of CO2s in acid medium. ভেরি গুড। অ্যাসিড মিডিয়ামে কি হচ্ছে আমার K2Cr2O7 কে আমি
অক্সিডাইজ করছি না, সিইউএস কে আমি অক্সিডাইজ করছি K2Cr2O7 দিয়ে। তাহলে এখানে আমাকে রিয়েকশনটাকে জানতে হবে যে Cu2S আমার কি হচ্ছে, এভাবে রিয়েকশন করছে Cu2 প্লাস আর হচ্ছে SO2। আমি আগেই দেখালাম Cu2 কি হবে, Cu2 হবে। তাহলে সেক্ষেত্রে আমার এখানে কপার ছিল +1 আর এখানে হচ্ছে +2, কি হবে 2x -2 = 0 और x = +1। তাহলে কপার +2 আর এখানে, তাহলে দেখো তাহলে এন ফ্যাক্টর কি আসছে, এন ফ্যাক্টর কপারের ক্ষেত্রে আসছে একের চেঞ্জ 1 গুণিত এখানে দুটো রয়েছে 2 সমান 2 এন ফ্যাক্টর, তাহলে আসছে আমার কপারের ক্ষেত্রে আসছে তোমার 2 ফর কপার 2। আবার যদি আমি সালফারের ক্ষেত্রে, এটা আমি কেন করছি দেখো, যে একই মলিকুলের সালফারের ক্ষেত্রে সালফার হচ্ছে -2 আর এখানে হচ্ছে +4 মানে 6 চেঞ্জ, তাহলে 6। তাহলে ফর সালফারের ক্ষেত্রে এন ফ্যাক্টর হচ্ছে তোমার হচ্ছে 6। তাহলে সেটা যদি হয়, এটা একটা জিনিস দেখো, একটা মলিকুলের ভেতরে আমি যেটা বলেছিলাম যে আইদার অক্সিডাইজ হচ্ছে আদার রিডিউস, এখানে যেহেতু বাড়ছে তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, বাড়লে হচ্ছে অক্সিডেশন হয়, তাহলে দুটো মলিকুল অক্সিডেশন হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে টোটাল এন ফ্যাক্টর সমান কি হবে যে N1 + N2 মানে হচ্ছে 2 + 6 সমান হচ্ছে 8, টোটাল এন ফ্যাক্টর তাহলে 8 হয়ে যাচ্ছে। আবার দেখো K2Cr2O7 এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আমার Cr3+, এখানে হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে +6 রয়েছে, তাহলে +6 যদি, আর এখানে কি হচ্ছে এটা +3 রয়েছে, তাহলে কি হচ্ছে 3-এর চেঞ্জ দুটো মলিকুল সমান 6, তাহলে এন ফ্যাক্টর সমান হচ্ছে 6। এবার দেখো আমার কিসের চাই, আমার K2Cr2 এটা দরকার আমার, তাহলে এটা দেওয়া রয়েছে 1 মোল, তাহলে এন আমি যে ফর্মুলাটাকে লিখে নিই, আমি তাহলে করছি এটা হচ্ছে 6, তাহলে N1 ইন্টু এন ফ্যাক্টর 1 সমান N2 ইন্টু এন ফ্যাক্টর 2। তাহলে N1 কত রয়েছে 1 রয়েছে, N1 এখানে 1 মোল রয়েছে, আর কপারের ক্ষেত্রে এন ফ্যাক্টর কত হলো 8 এলো, আর এক্ষেত্রে N2 আমার কি রয়েছে জানা নেই, এটা জানতে হবে, আর এন ফ্যাক্টর হয়ে গেল আমার কত 6, তাহলে N2 সমান দাঁড়ালো 8/6 মানে 4/3, বোঝা গেল, এটাই অ্যান্সার। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করব, যে এন ফ্যাক্টর যখন আমরা ক্যালকুলেশন করব এইভাবে আমাদের মাথায় রাখতে হবে কপারের মানে একই মলিকুলের ভিতর অক্সিডাইজ দুটো মলিকুল যদি অক্সিডেশনে টেক পার্ট করে, আমি এন ফ্যাক্টরটা ঠিকভাবে ক্যালকুলেট করলে আমরা এটা পেরে যাব। নেক্সট আমি এই জন্যই তো সব দেখিয়ে দিলাম। নেক্সট কি বলেছে, হাউ মেনি মোল অফ KNO4 আর needed to oxidize a mixture of 1 mol FeSO4 and FeCl। আচ্ছা এটা আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি, এক মিনিট, যে কি দেখিয়েছি যে FeSO4 যদি তোমার রিয়েকশনে যায় তাহলে কি করে যে Fe3+ মানে কি হয় এটা মানে ভালো করে লিখি, যে Fe2SO4 3- তৈরি করে, তাহলে এখানে এটা রয়েছে +3-তে আর এখানে এটা রয়েছে +2-তে, তাহলে একের চেঞ্জ, তাহলে 1 × 1 = 1, এন ফ্যাক্টর থাকলো 1। আবার FeC2O4 এখানে কি হচ্ছে দেখো, এখানে থাকছে Fe3+ হচ্ছে আর CO2 হচ্ছে মানে হচ্ছে +4 আর এখানে +3, 1 × 2 সমান হচ্ছে 2 2,
আর আয়রনের ক্ষেত্রেও কি হচ্ছে, এখানে +2 ছিল, +2 ছিল, 3 কনভার্ট হয়েছে, তাহলে হচ্ছে 1 × 1 = 1। তাহলে দেখো একই মলিকুলের মধ্যে দুটো থাকলে তাহলে কি হয় বলেছিলাম, যে টোটাল ইনফ্যাক্টর সমান হচ্ছে 2 প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 3। বোঝা গেল? এবার দেখে বলেছে হাউ মেনি মোল, কত মোলের চেয়েছে, আর এগুলো 1 করে রয়েছে। তাহলে আমার যদি আমি নেই যে N2টা N1টা আমি জানি না, কিন্তু N ফ্যাক্টর 1 আর কি জানি N2 N ফ্যাক্টর 2 প্লাস N3 N ফ্যাক্টর 3, তাহলে সেটা যদি হয় N1 এর তো আমি N1 জানি না। ঠিক আছে, K2CR2 অপশন আমি একটু ক্যালকুলেশন করে দেখিয়ে দিই। KMnO4 ইন অ্যাসিড মিডিয়াম বলেছে, ইন অ্যাসিড মিডিয়াম, তাহলে কি জানতাম 1 3 5 বানা, তাহলে অ্যাসিড মিডিয়ামে কত 5, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 5। আমার রিঅ্যাকশন করার দরকারই নেই, রিঅ্যাকশন লেখা, তাহলে এর ক্ষেত্রে কেমনের ক্ষেত্রে 5 হয়ে গেল। আর ইনটু যদি আমি এটাকে নিই, তাহলে ইনটুর ক্ষেত্রে 1 মোল দেওয়া রয়েছে ইনটু এন ফ্যাক্টর 1, আর N3 যদি আমি এটাকে নিই, তাহলে 1 মোল দেওয়া রয়েছে এন ফ্যাক্টর হচ্ছে 3, কি দাঁড়ালো N1 সমান এখানে 4 ডিভাইড বাই 5, এটাই হচ্ছে। তাহলে এত মোল লাগবে, এত মোল KMnO4 লাগবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। আচ্ছা, ভেরি ইজি ম্যাথস এগুলো। এবার বলেছে ফাইন্ড দ্য ভলিউম অফ 6 মোলার HNO3 needed to oxidize 5.6 গ্রাম অফ Fe2+ থেকে Fe3+, মানে Fe2+ থেকে আমার হচ্ছে Fe3+ হচ্ছে, রাইট? তাহলে এন ফ্যাক্টর কত 1, একটা চেঞ্জ ইন্টু 1 না 1, তাহলে এন ফ্যাক্টর ইকুয়ালস টু আমার কি আছে 1 আছে। এবার আমি কি HNO3 ইউজ করছি, HNO3, এক্ষেত্রে HNO3 থেকে আমার কি কনভার্ট হয়, এটা হচ্ছে NO করলে এটা হচ্ছে +2, আর এখানে থাকছে +5 তাহলে এই যে চেনটা আছে 3-এর চেন, একটা মলিকুল 3, তাহলে এক্ষেত্রে এন ফ্যাক্টর হচ্ছে 3। তাহলে আমি কি করব, আমার যে এটা যে আমাকে কি চেয়েছে দেখো, ভলিউম জানতে চেয়েছে, ঠিক আছে? ভলিউম যদি জানতে চাই, ভলিউম অফ HNO3, তাহলে HNO3 তাহলে আমি কি করব, তাহলে এর মোল দেওয়া রয়েছে এর, আচ্ছা গেট কি হচ্ছে HNO3 থেকে এটা, ওকে। তাহলে আমি এই ফর্মুলা M1 × V1 × N ফ্যাক্টর 1 ইকুয়ালস টু M2 × N ফ্যাক্টর 2। এবার দেখো আমার M1 কত, HNO3 ক্ষেত্রে আমি M1 কত রয়েছে 6 মোলার দেওয়া রয়েছে, তাহলে 6 ইন্টু ভলিউম আমার ক্যালকুলেট করতে হবে V1, N ফ্যাক্টর কত রয়েছে HNO3 এর জন্য 3, আচ্ছা N2 এর ক্ষেত্রে N ফ্যাক্টর 1, এন ফ্যাক্টরটা দেওয়া রয়েছে, ইন্টুটা আমাকে বসিয়ে নিতে হবে, কত দেওয়া রয়েছে 5.6 ডিভাইডেড বাই আয়রনের কত 56, মোল এসে গেল, আর এন ফ্যাক্টর তো আমি জানি 1, ব্যাস ভি ইকুয়ালস টু, তাহলে কি দাঁড়ালো, ক্যালকুলেশন করবে, এটা হচ্ছে এটা 0.1 ইন্টু হবে এটা 18, মানে 1/180 মোল, এই 180 লিটার, এটা হচ্ছে। বোঝা গেল কিভাবে আমি প্রবলেমগুলো সলভ করছি, আমার কি কোনটা লাগবে সেটা দেখে আমি সেই ফর্মুলাটা আমি ইউজ করছি, যেটা যেটা দেওয়া রয়েছে। নেক্সট, আচ্ছা, হাউ মাচ অ্যামাউন্ট অফ CuSO4.5H2 রিকোয়ার্ড ফর লিবারেশন অফ 2.5 গ্রাম I2, মানে আমাকে I2 আমার দেওয়া রয়েছে, ঠিক আছে, ফ্রম কে, তাহলে এই রিঅ্যাকশনটা আমাদেরকে জানতে হবে যে CuSO4.5H2 যখন Ki এর সাথে রিঅ্যাকশন করবে সেটা কি দেবে, CO2I2 প্লাস দেবে I2, তাহলে এটা যদি দেয় তাহলে এক্ষেত্রে -1 এখানে 0,
এক্ষেত্রে দেখো আমরা I2 দেওয়া রয়েছে, তাহলে আমাকে এই এন ফ্যাক্টরটা জানতে হবে। এত গ্রাম I2 মানে এখান থেকে আমার এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এক্ষেত্রে আমার কি হচ্ছে 0 থেকে 1 মানে 1 এর চেঞ্জ ইন্টু 2 দুটো, তাহলে হচ্ছে এন ফ্যাক্টর এর পর এক মিনিট, তাহলে 2 হচ্ছে এন ফ্যাক্টর ফর কার জন্য, এটা হচ্ছে I2 এর জন্য, এটা হচ্ছে আমার 2। কপারের জন্য দেখো, কপারে আমার কি থাকছে +2, +2 থেকে এটা আছে +1 মানে 1 এর চেঞ্জ ইন্টু 1 সমান 1। এবার দেখো হাউ মাচ অ্যামাউন্ট আমার চেয়েছে, তাহলে আমাকে n1 ইন্টু এন ফ্যাক্টর 1 সমান হচ্ছে ইন্টু এন ফ্যাক্টর 2। আমাকে যদি আমি করি তাহলে n1 আমার জানা নেই, আমাকে ক্যালকুলেশন করতে হবে W1 বাই, যদি আমি এর কপার সালফেটের মলিকুলার ওয়েট দিয়ে আমি যদি ভাবি মানে সেটা 249.5 ইন্টু যদি আমি এন ফ্যাক্টর করি এন ফ্যাক্টর 1। আয়রনের ক্ষেত্রে কি বলেছে, আয়রনের মোল গ্রাম দেওয়া আছে 2.56, আয়রনের কত 2.54, আর 254 হচ্ছে আয়রনের ইন্টু মোল কত 2, ডব্লিউ ক্যালকুলেট করবে, এটা দেখবে এরকম 499 ডিভাইড বাই 100 আসবে 4.99। এত গ্রাম কপার সালফেট সলিউশন রিকার্ড হবে। বুঝে গেল? খুবই সহজ। এই রিঅ্যাকশনগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, আর ইনফ্যাক্টর কীভাবে ক্যালকুলেশন করছি সেটাও দেখতে হবে। আচ্ছা, কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আমি দেখে দিচ্ছি। দেখো যে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করেছে ইকুইভ্যালেন্ট ওয়েট করে, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট সমান কি হচ্ছে আমার অ্যাটমিক ওয়েট বা মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই হচ্ছে এন ফ্যাক্টর। মানে 0 থেকে কি হচ্ছে -3 মানে 3 চেঞ্জ 3 ইন্টু 2, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 3 দুগুণে 6, তাহলে মলিকুলার ওয়েট কত 28 ডিভাইড বাই 6, 3 আর 14 সমান হচ্ছে 14/3 হচ্ছে আনসার। বোঝা গেল? নেক্সট, আচ্ছা কোনটা অক্সিডাইজিং কোনটা রিডিউসিং। আচ্ছা আমি আগে দেখে নিই, এটা 0 রয়েছে, এটা +5 রয়েছে, এটা +4 রয়েছে, আর এটাতে হচ্ছে +4। আচ্ছা এখানে দেখো কার্বনের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে। অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করা মানে কি, এখানে অক্সিডেশন হচ্ছে মানে কি অক্সিডাইজ ইটসেলফ মানে কি হচ্ছে আদারকে কি হচ্ছে রিডিউস করছে, তাহলে এটা রিডিউসিং এজেন্ট। তাহলে কার্বন কি হচ্ছে রিডিউসিং এজেন্ট, তাহলে আর কিছু দেখার দরকারই নেই, তাহলে HNO3 আমার হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। ক্লিয়ার? দিস ইজ দ্য আনসার। নেক্সট, আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা দেখো যে এই যে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করতে বলেছে, এটার ক্ষেত্রে যদি আমি বন্ডটা ব্রেক করি +1 -1, কিন্তু এক্ষেত্রে এই দুটো ব্রেক করা যাবে না, কারণ কি এন সিমিলার এ রয়েছে, তাহলে এই ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার অফ নাইট্রোজেন হয়ে যাবে -1 আর হাইড্রোজেনের ক্ষেত্রে হয়ে যাবে +1। এটাই আনসার। নেক্সট ফাইন্ড দ্য অক্সিডেশন অফ হিমোগ্লোবিন, এটা মনে রাখবে এটা হিমোগ্লোবিনের থেকে Fe2+, তাহলে অক্সিডেশন নাম্বার অফ আয়রন কি হবে +2। ঠিক আছে, এটাই আনসার। আচ্ছা আশা করি তোমাদের সমস্ত প্রবলেম বা সমস্ত রেডক্স রিঅ্যাকশন থেকে যা প্রবলেম ছিল তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তোমরা জিনিসটাকে বারবার প্র্যাকটিস করো, বারবার রিভাইজ করো। ভিডিওটা রেডক্স নামে প্লেলিস্টে থাকবে, তোমরা দেখো, প্রবলেম হলে অবশ্যই জিজ্ঞাসা করো। আর এখানে একটা টপিক যেটা হচ্ছে ব্যালেন্স,
ব্যালেন্সিংটা আমি এখানে দেখাইনি, আমি ওটা তোমাকে নেক্সট ভিডিওতে, তোমরা কমেন্ট করো তোমাদের যদি লাগে ব্যালেন্সিংটা বোঝানোর জন্য, তাহলে আমি তো কমেন্ট করলে আমি নিশ্চয়ই ওখানে বলে দেবো। আশা করি ভালো থাকো। তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ কমেন্ট মি। আর ভালো লাগলে সাবস্ক্রাইব টাইপ করতে বলো না, কারণ আমি এরকম আরও ভিডিও নিয়ে আসতে চলেছি। থ্যাংক ইউ।